আমৃত্যু ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। পর্ব সংখ্যা ৫৭। ম্যাগ নিজের মুখ থেকে বন্যার হাত ছড়িয়ে লম্বা করে শ্বাস নিয়ে বলল, আমি যা চাই তাই পাই। তোকে আমার ভাবি হিসেবে চাইছি, ইনশাল্লাহ সেটাও পেয়ে যাব। বন্যা হুঙ্কার দিয়ে উঠল, তোর আজগুবি ইচ্ছে পূরণ হওয়ার নয়। ম্যাগ মুখ ফুলিয়ে কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যার দিকে তাকিয়ে আছে। সাদিয়া বলে উঠল, পূরণ হওয়ার নয় কেন? তুই কি অন্য কাউকে পছন্দ করিস? বন্যা কিছু বলার আগেই মেঘ গর্জে উঠে বলল, না, বন্যা কাউকে পছন্দ করে না, আর করবেও না। করলে শুধু আমার ভাইয়াকেই করবে। এর মধ্যে মিনহাজ বলল, মেঘ, তুই এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমরা আজ আছি, কাল নেই, কিন্তু তোর ভাবি ভাবি করে নিলে বন্যা সারা জীবন তোর পাশে থাকবে। বন্যা নাকের টকা লাল বর্ণ ধারণ করেছে, রাগের চোখ মুখ আগুনের মতো হয়ে গেছে। চোয়াল শক্ত করে বন্যা বলল, তুই আর কথা বলিস না, ভণ্ড কোথাকার। সেদিন তো খুব করে বলেছিলি, কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে? আমি দেখব, মেঘকে বাঁচাবো। পরে কোথায় ছিল বাঁচানোর ক্ষমতা? আবির ভাইয়ের এক ধমক খেয়েই তো স্তব্ধ হয়ে গেছিলি। মিনহাজ ঢুকিলে উষ্ণস্বরে বলল, ধমক খেয়ে স্তব্ধ হয়নি, অন্য কারণে হয়েছিলাম। সাদিয়া জিজ্ঞেস করল, কি কারণে? তোদের বলা যাবে না, কারণ তোরা ভয় পাবি। মিষ্টি গম্ভীর কণ্ঠে বলল, ভাব কম নিয়ে বল। মিনহাজ কপাল চুলকিয়ে বিড়বিড় করে বলল, সেদিন আবির ভাইয়ার কাছে কিছু একটা ছিল, সেটা বুঝতে পেরেই আমি ভয়ে চুপ করে গেছিলাম। মেঘ ভ্রুকুচকে তাকিয়ে আছে, দৃষ্টিতে তিক্ততা। বন্যাও মুখ বেঁকিয়ে চেয়ে আছেন। সাদিয়া আর মিষ্টি বেশ কৌতূহলী। সাদিয়া নিচে সরে জিজ্ঞেস করল, কি ছিল? ভয় পাবি না তো? না, বল। মিনহাজ ঢুক গেলে ধীর কণ্ঠে বলল, রিভাল। মেঘ সঙ্গে সঙ্গে গর্জে ওঠে, চুপ কর মিনহাজ। আবির ভাইয়াকে কি তোর গুন্ডা মনে হয়? আমার আবির ভাই নামে আর একটা বাজে কথা বললে আমিই তোকে শেষ করে ফেলবো। মিনহাজ ভ্রু গুটিয়ে ভাবলেসিন জবাব দিল, আমি জানি তোরা বিশ্বাস করবি না, তাই তোদের এতদিন কিছু বলিও নি। তাছাড়া মেঘ, শোন, আবির ভাইকে গুন্ডা বলছি না আমি, শুধু বলছি ওনার কাছে এরকম কিছু একটা ছিল। বন্যা ফুস করে বলল, বাজে কথা বলিস না মিনহাজ। আবির ভাইয়াকে দেখি তো ভয় পেয়ে চুপসে গেছিস, সেটা স্বীকার কর। মিনহাজ গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে দেখে ভয় পাইলে হয়তো ভয়ে পালাইতাম না, না হয় শুরু থেকে চুপ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতাম। কিন্তু তোদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু ঠিকই কথা বলতে এগিয়ে গেছিলাম। ওনার ধমক খেয়ে থামছি ঠিক ঠিক আছে, কিন্তু আমার নজর ছিল ওনার হাতের দিকে। উনি বারবার পেছন থেকে কিছু একটা বের করতে চাইছিলেন, কিন্তু ওনার বন্ধু হাত চেপে ধরে বারবার বারণ করছিল। আমি যতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম ততক্ষণ শুধু সেদিকেই তাকিয়েছিলাম। ম্যাক অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুই বললি আর আমি বিশ্বাস করে ফেলবো? জীবনেও না। বিশ্বাস করতে হবে না, যেদিন স্বচক্ষে দেখবি সেদিন আমার এই কথাটা মনে করিস, তাহলেই হবে। অবশ্য তোর সামনে ওনার ওই রূপটা আসার সম্ভাবনা খুবই কম। সাদিয়া নম্রভাবে জিজ্ঞেস করল, কেন? মিনহাজ ফের বলল, মেঘের সামনে আবির ভাইয়া খুব ফর্মাল, অথচ আড়ালে। মেঘ ভারী কণ্ঠে শুধালো, আবির ভাইয়ের কাছে যদি সত্যিই কিছু থাকতো, উনি অ্যাক্সিডেন্ট করার পর কোথায় হাওয়া হয়ে গেছিল? হাসপাতালে তো আমি সর্বক্ষণ ওনার সাথে ছিলাম, দেখিনি কেন? মিনহাজ সশব্দে হেসে বলল, ওনাকে হাসপাতালে যে আনছিল ওই কথাটা তাকে জিজ্ঞেস করিস। মেঘ কপাল কুঁচকে ভাবছে, সেদিন মেঘেরা হাসপাতালে যাওয়ার আগেই আবিরকে রুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া তানভীর ভাইয়াও সেখানে ছিল না। তাহলে কি মিনহাজের বলা কথা সত্যি? মেঘ নিজের মাথায় নিজে গাঁট্টা মেরে মনে মনে বিড়বিড় করল, আমি কি ভাবছি এসব? বন্যা মেঘকে এক ঝলক দেখে ধমকের স্বরে বলল, চুপ করবি? তোদের আজে বাজে কথা শুনে ইচ্ছে করতেছে এই লাঠিটা দিয়ে তোর মাথায় মারি। তামিম এবার করুণ স্বরে বলল, হ্যাঁ, একেবারে মেরে ফেল। কপালের কোন ফেরে যে তোদের দুইটার সাথে বন্ধুত্ব হয়েছিল একমাত্র আল্লাহ ভালো জানে। একজন 3 দিন বন্দি। মিনহাজ তামিমকে গুতা দিতেই তামিম চুপ করে গেছে। বন্যা তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, এই মিনহাজ, তখন 3 দিন তোরা কোথায় ছিলি? কি হয়েছিল তোদের সাথে? সেসব বলা বারণ। সাদিয়া ঠাট্টা করে বলল, মাই কেমন খাইছিলি? তামিম আস্তে করে বলল, শুরুটা অশুভ হলেও শেষটা খুব উৎকৃষ্ট ছিল, মনে রাখার মতো। মিষ্টি হালকা ধমকের স্বরে বলল, আগের কাহিনী বাদ দে, আজকের দিনে আয়। বন্যা, এবার তুই কিছু বল। বন্যা রাগী কণ্ঠে বলল, আমি নতুন করে কিছু বলতে চাই না। মেঘ আমার বেস্ট ফ্রেন্ড, আমি সারা জীবন বেস্ট ফ্রেন্ড হিসেবেই ওকে সাপোর্ট করবো ইনশাল্লাহ।
মেঘ রাগান্বিত কণ্ঠে বলল, এমন বহু বেস্ট ফ্রেন্ড দেখেছি যারা শুরুর দিকে একে অপরকে ছাড়া বাঁচে না। প্রয়োজন শেষে কিংবা দুজনের দূরত্ব বেড়ে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। চোখের আড়াল থেকে ধীরে ধীরে মনের আড়ালও হয়ে যায়। আমি তেমন সম্পর্ক চাই না। আল্লাহ যেহেতু আমাদের এত বছর একসাথে রেখেছেন, আশা করব বাকি জীবনও রাখবেন। আজ এই মুহূর্তে তোদের সাক্ষী রেখে বন্যাকে আমি আমার ভাবি হিসেবে স্বীকৃতি দিয়ে দিচ্ছি। বন্যা এখন চাইলেও আমার ভাইকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না। বন্যা আমার ভাবি। আজ থেকে আমি বন্যাকে ভাবি রাখবো, এটাই ফাইনাল। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, সব বিষয়ে পাগলামি করিস না, এটা সম্ভব না মেঘ। মেঘ শক্ত কণ্ঠে বলল, সম্ভব অসম্ভব আমায় বলতে হবে না। আমি এত কিছু শুনতেই চাই না। তুই আমার ভাবি মানে ভাবি, এ বিষয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। বন্যা কপাল গুটিয়ে মেঘকে দেখছে। মেয়েটা একদমই কথাগুলো বলে শেষ করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। মেঘ ইদানিং শান্ত স্বরে কথা বলে, কাউকে মানাতে না পারলে তৎক্ষণাৎ আবিরের মতো শক্ত আর সাবলীল ভঙ্গিতে নিজের ইচ্ছেকে অন্যের উপর চাপিয়ে দেয়। আজও তাই করছে। মেঘের এমন পাগলামিতে বন্যা বরাবরই অভ্যস্ত। কিছুদিন আগে আবিরের মুখে ভালোবাসি শুনতে উঠে পড়ে লেগেছিল। সেই ঝামেলা মিটল কিনা আবারও আরেক পাগলামিতে মেতেছে। মেঘকে যে যা বলে, যদি ওর সেটা ঠিক মনে হয় তাহলে সেটা নিয়ে হইচই শুরু করে। এতদিন যা কিছু নিয়ে হইহুল্লোড় করুক না কেন, আজ মেঘের পাগলামির মূল কেন্দ্রবিন্দু বন্যা। তানবীরের প্রতি বন্যার কোনো কালেই তেমন আগ্রহ ছিল না। মেঘকে করা শাসন দেখেই বন্যা ভীত হয়ে থাকত। তানবীর বাসায় থাকলে কখনো মেঘদের বাসায়ও যেত না। কথা বলা তো দূরের বিষয়, বছরখানেক যাবৎ ফোনে মাঝে মধ্যেই কথা হয় তানবীরের আর বন্যার। তবে সেখানেও থাকে বিশাল এক সীমাবদ্ধতা। প্রয়োজনের বাহিরে তানবীর দু একটা কথা জিজ্ঞেস করলেও বুক কাঁপে বন্যার। বন্যা বরাবরই স্পষ্টভাষী একটা মেয়ে। কোনো কিছু ভালো না লাগলে মুখের ওপর না করতে দুবার ভাববে না। কিন্তু মেঘের সাথে সেভাবে কথা বলতে পারে না, কারণ মেঘ খুব অভিমানী। একবার মন খারাপ করে ফেললে এত সহজে ঠিক হয় না। আবিরের কথায় হয়তো মিনহাজদের সাথে কথা বলেছে ঠিকই, তবে পূর্বের মতো স্বাভাবিক বন্ধন আর কখনো হবে না। তবে মেঘের আজকের পাগলামি বন্যাও স্বাভাবিকভাবে নিতে পারছে না। বন্যা ব্রুকুচকে তাকিয়ে আছে। মেঘকে কিভাবে থামাবে সেসব ভেবেই বুক কাঁপছে বন্যার। অসহনীয় ব্যথা অনুভব হচ্ছে বুকে। মিনহাজ হুট করে বলে ফেলল, আজ থেকে সবাই মেঘ আর বন্যা দুজনকেই ভাবি রাখবি, বুঝলি? মেঘ, বন্যা, সাদিয়া সবাই একসঙ্গে শুধালো, কেন? মিনহাজ মুখে হাসি রেখে বলল, মেঘ আবির ভাইয়ার বউ, তার মানে আমাদের ভাবি। আর বন্যা তানভীর ভাইয়ার বউ। বন্যা ধমক দিয়ে বলল, মেঘকে ডাকতে ইচ্ছে করে ডাক, আমায় কিছু ডাকতে আসবি না। তামিম লম্বা করে শ্বাস টেনে ফোঁস করে ছেড়ে উদাসীন ভঙ্গিতে বলল, থাক ভাই, আমরা কোনো রিস্ক নিতে চাই না। আজ থেকে মেঘও ভাবি, তুইও ভাবি। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাইয়ের সাথে আমার বিয়ে হয় কিনা সন্দেহ। ভাবি ডেকে আমার কোমল মনে আর আঘাত দিস না। মিনহাজ মুখে হাসি রেখে বলল, আমরা এত কিছু জেনে কি করব? বাঁচতে হলে ভাবি রাখা ছাড়া উপায় নেই। আর ভাবি, প্লিজ আমাদের মাফ করে দিবেন। আর বন্যা ভাবি, প্লিজ আপনিও আমাদের মাফ করে দিবেন। বন্যার আগে ফুসতে ফুসতে বলল, আমাকে একদম ভাবি রাখবি না। মেঘ পাগলামি করছে, সাথে তোরাও শুরু করেছিস। তামিম মৃদুস্বরে বলল, মেঘের ভাবি অথবা অন্য কারো বউ যাই হোস না কেন, ঘুরে ফিরে তো আমাদের ভাবিই হবি। তাই তোরা দুজনেই আমাদের ভাবি। মেঘ নিজের হাঁটুর উপর হাত রেখে মেকিসরে বন্যাকে ডাকলো, ভাবি, ওই ভাবি। বন্যা অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকাতেই মেঘ আতঙ্কে কিছুটা পিছিয়ে উষ্ঠে উল্টে বিড়বিড় করে বলল, দেখো ভাবি, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। আমি কিন্তু ভাইকে বিচার দিব। আমি না তোমার একমাত্র ননদিনী? একটু সুশ্রীর মতো তাকাও, মিষ্টি করে হাসো, তবেই না মনে শান্তি লাগবে। বন্যার মুখটা মলিন হয়ে আছে। নাক মুখ দেখেই বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে রাগ পুষছে। দাঁতে দাঁত চেপে ধরে মেঘের পাগলামিগুলো সহ্য করছিল, কিন্তু আর পারছে না। বন্যা রাগে সরে বলতে শুরু করলো, মেঘ, তোর এই পাগলামির কোনো ভিত্তি নেই। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর সাথে আমার ভালো সম্পর্ক আছে, সেটা ভিন্ন কথা। সেখানে পরিবার টানা একদমই উচিত না। তোর ভাই যে রাগী, হঠাৎ প্রয়োজনে দুটা কথা বলতেই আমার 10 বার ভাবতে হয়। সেখানে ওনার প্রতি অন্য কিছু আমি কোনোভাবেই ভাবতে পারি না। আমি তোর পাগলামির মানে ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু তোর এই ইচ্ছে পূরণ করার সাধ্য আমার নেই। মেঘ প্রশ্ন করল, আমার ভাইকে অপছন্দ করার একমাত্র কারণটাই কি রাগ নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? কিছু না। বন্যা ঢুক গিলে চুপচাপ বসে আছে। আরও 30 মিনিটের মতো চলল এই নীরব যুদ্ধ।
মিনহাজ, তামিম, মিষ্টি, সাদিয়াও বন্যাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বন্যা নিজের জায়গায় অনড়। ম্যাক কিছুক্ষণ জোর গলায় চেঁচামেচি করে হঠাৎই শান্ত হয়ে গেছে। প্রায় 15 মিনিট যাবৎ ম্যাক নিশ্চুপ হয়ে বসে আছে। বন্যা বেশ কয়েকবার খেয়াল করেছে। ম্যাঘের অভিমান বুঝেও বন্যা কিছু বলল না। ম্যাক হঠাৎই ধীর কণ্ঠে বলল, প্লিজ তোরা এবার থাম। সরি বন্যা। বন্যার সাথে সাথে সবাই ভ্রুকুচকে মেঘের দিকে তাকালো। মেঘের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বন্যা রাজি হয়নি বলে মেঘের মন এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এমন মেয়ে মেঘ নয়। মেঘের গম্ভীর্যতা দেখে বন্যার ভয় হচ্ছে। কোন কথা থেকে কোন মানে বের করে গাল ফুলিয়েছে এটা বোঝা দুষ্কর। বন্যা এবার আদরে ভঙ্গিতে বলল, কি হয়েছে বেবি? মেঘ বন্যার দিকে এক পলক তাকালো, তবে দৃষ্টিতে বিন্দুমাত্র উত্তাপ নেই। বন্যা মলিন মুখে আবারও বলল, বেবি তুমি কি রাগ করেছ? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনুষ্ণ কণ্ঠে বলল, না, রাগ করিনি। মিনহাজ জিজ্ঞেস করল, তো কি হয়েছে ভাবি? মেঘ মিনহাজের দিকে তাকিয়ে মলিন হাসল। এভাবে বাহিরের কারো মুখে ভাবি শুনতে মেঘের বেশ ভালোই লাগছে। সহসা বন্যার দিকে এক নজর তাকিয়ে মিনমিনে স্বরে বলল, মানুষ নিরন্তর সুখের নীড়ে খুঁজে, কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাবসিদ্ধ হাসে। মেঘের বলা কাব্যিক কথার মানে কেউই বুঝল না। তামিম ধীরকণ্ঠে জানতে চাইল, কি হয়েছে মেঘ? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, সরি বন্যা, আমার ওইরকমভাবে জোর করা একদমই উচিত হয়নি। বন্যা তপ্তস্বরে বলল, কি হয়েছে তোর, প্লিজ বল। মেঘ ঢুক গিলে গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, আমার পরিবার যেমন ছোট থেকে আমার ব্যাপারে খুব সিরিয়াস, তেমনি আমিও আমার পরিবারের ব্যাপারে সিরিয়াস। প্রতিটা মানুষের মতো আমার মনেও পরিবারের প্রতি সফট কর্নার আছে, যা হয়তো সারা জীবন থাকবে। আমার পরিবারের অভ্যন্তরীণ সমস্যার কথা আমি এত সহজে কাউকে বলি না, এমনকি বন্যাকেও না। আমার মন খারাপের সময়টা নিজেকে গুটিয়ে রাখি, তবুও বন্ধুদের ফ্যামিলি প্রবলেম শেয়ার করি না। আবির ভাই ব্যতীত বাসার সবার সাথেই আমার খুব ভালো সম্পর্ক। এমনকি যে তানভীর ভাইয়া আমায় ছোট থেকে কড়া শাসনে রেখে আমাকে বড় করেছে, তাকে আমি খুব ভালোবাসি। শেষ কথাটা বলতেই মেঘের চোখে বেয়ে দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। সাদিয়া জিজ্ঞেস করলো, তোর পরিবারে কি সমস্যা, কিছু হয়েছে? মেঘ চোখের পানি মুছে ভেজা কণ্ঠে আবারও বলতে শুরু করলো, একটা সময় পর্যন্ত ভাইয়ার প্রতি আমার ক্ষোভের অন্ত ছিল না, সবকিছু অসহ্য লাগতো। কিন্তু হঠাৎ সবকিছু কেমন যেন বদলে গেছে। একদিন আমি স্কুল থেকে ফিরে দেখি ভাইয়া ড্রয়িং রুমের ফ্লোরে বসে দুহাতে মাথা চেপে ধরে কাঁদছে। আম্মু আর বড়াম্মু ভাইয়াকে বোঝানোর চেষ্টা করছে। অন্যদিকে আব্বু আর বড়াব্বু যা তা বলে চিৎকার করছে। আমার ছোট্ট মস্তিষ্কে তখন কিছুই ঢুকছিল না। ভাইয়া তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। কিছুদিন পর পরীক্ষা, অথচ ভাইয়ার অবস্থা নাজেহাল হয়ে পড়ছিল। আমি আম্মুকে কয়েকবার জিজ্ঞেস করলেও সঠিক তথ্য জানতে পারিনি। বড়রা আমার থেকে কিছু একটা লুকাতে প্রতিনিয়ত ব্যস্ত থাকতো। আমিও কৌতূহলী হয়ে জানতে চেষ্টা করলাম। তারপর মোটামুটি যা বুঝেছি, ভাইয়া কলেজে পড়াকালীন এক মেয়ের সাথে পরিচয় হয়েছিল। মূলত মেয়েটা নিজে থেকেই ভাইয়ার সাথে বন্ধুত্ব করেছিল, তাও প্রায় 1 বছর ভাইয়ার পিছু পিছু ঘুরে। 1 বছর পর থেকে ভাইয়া মেয়েটার সাথে টুকিটাকি কথা বলা শুরু করে, যা এক পর্যায়ে সম্পর্কের দিকে এগোয়। ভাইয়ার টেস্ট পরীক্ষার আগে আগে মেয়েটা হঠাৎ ভাইয়াকে প্রপোজ করে বসে। যেহেতু মেয়েটার সাথে ভাইয়ার ভালো সম্পর্ক ছিল, তাই ভাইয়াও রাজি হয়ে গেছিল। পরীক্ষার ব্যস্ততায় প্রায় 1 মাস কেটে যায়। এরপর ভাইয়ার এক ফ্রেন্ড ভাইয়াকে মেয়েটার ব্যাপারে কিছু তথ্য দেয়। ভাইয়া প্রথমে একদমই বিশ্বাস করেনি, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে ভাইয়ার বন্ধুর বলা প্রতিটা কথাই সত্যি ছিল। তারপর থেকেই ভাইয়ার অবস্থা খারাপ হয়ে গেছিল। একের পর এক অসুস্থতা লেগেছিল। প্রায় 6 মাস ভাইয়া দুনিয়ার কোনো খবর বলতে পারেনি। ইয়ার লস গেছে। তারপর ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়েছে। পড়াশোনায় রেগুলার হওয়ার পর থেকে আব্বুর সাথে ভাইয়ার সম্পর্ক পড়াশোনায় ইরেগুলার হওয়ার পর থেকে আব্বুর সাথে ভাইয়ার সম্পর্কের বিশাল ফাটল ধরেছে। বড় আব্বুও তেমন কথা বলতো না। শরীর সুস্থ হলেও ভাইয়ার মন তখনও অসুস্থই ছিল। তারপর থেকে আবির ভাইয়া আর ভাইয়ার সম্পর্ক গভীর হতে শুরু করলো। ভাইয়ার সব আবদারের মাধ্যম হয়ে ওঠে আবির ভাই। ভাইয়ার মনের অবস্থা ঠিক রাখতে আবির ভাই ভাইয়াকে সব বিষয়ে সাপোর্ট করতে শুরু করে। ভাইয়া হুট করে সিদ্ধান্ত নেয় যে সে রাজনীতি করবে। আম্মুদের বলেছে, কিন্তু আম্মুরা কেউ রাজি না। আব্বুরা তো আরও রাজি না। শুনেছিলাম আবির ভাইও রাজি ছিল না, কিন্তু ভাইয়ার খুশির জন্য বাধ্য হয়ে ভাইয়াকে সাপোর্ট করেছে। আর এখন পর্যন্ত প্রতিনিয়ত
করেই যাচ্ছে। এসব ঘটনা দেখতে দেখতে তানভীর ভাইয়ের প্রতি আমার চিন্তাধারা বদলাতে শুরু করে, সেই সাথে আবির ভাইয়ের প্রতিও। আমার ভাইয়ের যখন মানসিক সাপোর্ট দরকার ছিল, তখন আবির ভাই সেই সাপোর্টটা দিয়েছিল। তাই আমিও ধীরে ধীরে আবির ভাইয়ের প্রতি মনের ভেতর পুষে রাখা আক্রোশ ভুলতে শুরু করি, কিন্তু কখনো আবির ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করিনি। বন্যা ভ্রুকুচকে তাকিয়ে আছে। সাদিয়া প্রশ্ন করল, মেয়েটা কি করেছিল? আমি বিস্তারিত জানি না, তবে শুনেছি মেয়েটার গ্রামের স্কুলে পড়াশোনা করাকালীন স্থানীয় এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, যা মোটামুটি 4 থেকে 5 বছরের। তারপর এখানে ভর্তি হলো। তখন ভাইয়াকে দেখেছে। মোটামুটি পরিচিত আর ছেলে এলাকার স্থানীয়। তাছাড়া তখন ভাইয়া দেখতে শুনতে অনেক কিউট ছিল। সব মিলিয়ে ওই মেয়ে ভাইয়াকে পছন্দ করে ফেলে। আগের প্রেমিক এসব জানার পর তাদের মধ্যে কি ঝামেলা হয়। এরপর মেয়েটা জেদ করে ভাইয়ার সাথে সম্পর্কে জড়ায়। ওই ছেলেও কম ছিল না। যখন নিজের মেয়ের সাথে পারছিল না, তখন মেয়ের বাড়িতে জানিয়ে দেয়। মেয়েকে নিয়ে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলায় আমার ভাই ফেঁসে গেছিল। কথা নাই বার্তা নাই, মেয়ের বাবা একদিন আমাদের বাসায় এসে যা তা বলেছে, যা আব্বু আর বড় আব্বু সহ্য করতে পারেনি। সেই থেকে আমাদের বাসার মূল ঝামেলা শুরু হয়েছিল। মিষ্টি চাপা স্বরে বলল, তোর ভাই এখন ঠিক আছে তো? মেঘ মৃদু হেসে বলল, এখন ভাইয়া একদম ঠিক আছে। জানি না ভাইয়ার মনের কি অবস্থা। কখনো এই বিষয়ে বিস্তারিত জানতে চাইনি আমি। ভাইয়া সুস্থ হওয়ার পর থেকে আব্বুরা বা আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। সেই ঘটনার পর থেকে ভাইয়ার মুখে কোনো মেয়ের কথা ভুলেও শুনিনি। কখনো কারোর সাথে তেমন কথা বলতেও দেখিনি। মেঘ একটু থেমে আবারও বলল, সরি বন্যা, তোর সাথে খুব ভালো সম্পর্কের জন্য আমি তোকে ভাবি হিসেবে চাইছি, আর কিছুই না। আমি চাই না আমার পাগলামির জন্য তুই আমার ভাইকে ভুল বুঝিস। ভাই যেহেতু আমার, আর তুইও আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি কাউকে কষ্ট দিতে পারবো না। আমি চাই আমার ভাইয়ের জীবনে এমন কেউ আসুক যে আমার ভাইয়ের অতীত জেনে তাকে ভালোবাসবে, মিথ্যা মায়ায় নয়, বরং সত্যিকারের ভালোবাসার বন্ধনে জড়াবে, যেখানে কোনো মিথ্যের দেয়াল থাকবে না, নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার চেষ্টা থাকবে না। আমার ভাই ছন্নছাড়া, নির্লিপ্ত কিংবা রাগী, সব কিছু জেনে শুনে যে আমার ভাইকে ভালোবাসবে, আমি সারা জীবন তাকে আগলে রাখবো। হঠাৎ পেছন থেকে তানবীর ডাকলো, বনু, বাসায় যাবি না? মেঘ চোখ মুছে ঘাড় ঘুরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, আসছি। মেঘ বসা থেকে উঠতে উঠতে শীতল কণ্ঠে বলল, সরি বন্যা, প্লিজ কিছু মনে করিস না। বন্যা কিছু বলার আগে মেঘ চলে গেছে। বন্যা তাকাতেই তানবীরের চোখে চোখ পড়ল। তানবীর বন্যাকে উদ্দেশ্য করে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাও। বন্যা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। মিনহাজ বলে উঠল, আপনারা যান, আমি এখনই রিক্সা ঠিক করে দিচ্ছি। তানবীর এক পলক ওদের দেখল। মেঘ ততক্ষণে তানবীরের কাছাকাছি চলে আসছে। মেঘের চোখ এখনো ছলছল করছে। পশ্চিমা আকাশে হেলে পড়া সূর্যের রক্তিম আলোতে মেঘের অশ্রুসিক্ত চোখ চিকচিক করছে। তানবীর তপ্ত স্বরে জিজ্ঞেস করল, কাঁদছিস কেন? মেঘ অবিলম্বে চোখ মুছে ভেজা কণ্ঠে বলল, চলো যাই। তানবীর আবারও প্রশ্ন করল, এতক্ষণ যাবৎ এখানে বসে আছিস, খাসনি কিছু? মেঘ তড়িৎ জবাব দিল, না। মেঘের হঠাৎ মাথায় আসছে আবির ভাই নতুন গাড়ি কিনেছে। মিনহাজরা যেহেতু তাকে আবির ভাইয়ের বউ ভাবে, তাই ভাবি হিসেবে মেঘের উচিত ওদেরকে ট্রিট দেয়া। মেঘ থমকে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আমি আগামীকাল তোদের ট্রিট দিব, চলে আসিস। তারপর তানবীরের সাথে চলে গেছে। মেঘের মুখে হাসি আছে, তবে চোখের পাপড়িগুলো এখনো ভেজা। আবির ড্রাইভিং সিটে বসেছিল। মেঘের শুকনো মুখ দেখে আর ভেজা চোখ দেখেই কপাল গুটালো। তানবীরের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইল, কিন্তু তানবীরও জানে না। আবির শীতল কণ্ঠে প্রশ্ন করল, কেউ কিছু বলেছে? মেঘ ফিক করে হেসে উল্টো প্রশ্ন করল, আমাকে কেউ কিছু বলার সাহস আছে? আবির আর তানবীর দুজনে নিঃশব্দে হেসে গাড়ি স্টার্ট দিল। টুকটাক খাওয়া দাওয়া করে বাসায় মানুষদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। আলী আহমদ খান আর মোজাম্মেল খান নামাজের জন্য কেবলই বাসা থেকে বের হচ্ছিল। নতুন গাড়ি থেকে আবিরদের নামতে দেখে ওখানেই থমকে দাঁড়িয়ে আছে। মেঘ, আবির, তানবীর তিনজনই গাড়ি থেকে নেমেছে। মোজাম্মেল খান মেঘকে প্রশ্ন করলেন, কোথায় গিয়েছিলে তুমি? বন্ধুদের সাথে দেখা করতে, তারপর ভাইয়ারা নিয়ে আসছে। আলী আহমদ খান আবিরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, গাড়ি কি তুমি কিনেছ নাকি অন্য কারোর?
আমি কিনেছি, মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন। বাড়িতে 3টা গাড়ি থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিজস্ব গাড়ি কেনার কোনো মানে নেই। আবির মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে ধরে নিজের রাগ সংযত করার চেষ্টা করল। ছোট করে শ্বাস ছেড়ে মাথা তুলে নিরেট কণ্ঠে বলল, চেক করে দেখবেন, অ্যাকাউন্ট থেকে যে টাকাটা তুলেছিলাম সেটা রেখে দিয়েছি, আর আমি আমার টাকা দিয়ে গাড়ি কিনেছি। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবির, তোমাকে অ্যাকাউন্টে টাকা রাখতে একবারও বলা হয়নি। তোমার অ্যাকাউন্ট, তুমি যখন খুশি টাকা তুলবে। আমি সেদিন শুধু জানতে চেয়েছিলাম। আবির মৃদু হেসে বলল, সেদিন কারণ জানতে চেয়েছেন, আজ বলেছিলেন আপনাদের জমানো টাকা দিয়ে গাড়ি কিনেছি। 2 দিন পর আমি অন্য কিছু করলে দেখা যাবে সেখানেও আপনাদের জমানো টাকার কথাই উঠবে। তার থেকে ভালো আপনাদের টাকা জমা করে দিলাম। আলী আহমদ খান ভারী কণ্ঠে শুধালেন, নিজের যোগ্যতা প্রমাণ করছো? আবির মলিন হেসে বলল, হয়তো। মোজাম্মেল খান কিছু বলতে চেয়েও থেমে গেলেন। পাশ কাটিয়ে নামাজের জন্য চলে গেছেন। আবির তানবীর নিজেদের রুমে চলে গেছে। মেঘ আম্মু, বড়াম্মু, কাকিয়া, মিম আদিকে ডেকে এনে আবিরের গাড়ি দেখাচ্ছে। বিকেলবেলা গাড়িটা দেখে মেঘের সত্যি খুব রাগ হয়েছিল, তবে এখন আর সেই রাগটা নেই। ঈদের দিনের মতো এত সুন্দর একটা দিনেও যেখানে আব্বু আর বড়াব্বু টাকা হিসেব চাইতে পারে, সেখানে আবির ভাইয়ের গাড়ি কিনে নিজের অবস্থান প্রমাণ করাটা দোষের কিছু না। আবিরের জন্য এখন অন্যরকম ভালো লাগা কাজ করছে। মেঘ রুমে এসে চোখ বন্ধ করলো। অমনি আবিরের কণ্ঠস্বর মেঘের কানে বাজছে। আবিরের গায়ের গন্ধ অনুভব করে আচমকা চোখ মেলল মেঘ। মস্তিষ্কে সর্বক্ষণ এক আবির ভাই তুলপা চালাচ্ছে। শয়নে স্বপ্নে শুধু আবির ভাইয়ের সত্তাকে উপলব্ধি করে। পরদিন ভার্সিটিতে যেতেই বন্যার সাথে দেখা। বন্যা মেঘের জন্যই বাহিরে অপেক্ষা করছিল। বন্যা মেঘকে দেখেই ঠোঁটে হাসি রেখে বলল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কি? আগে ক্লাস শেষ করি, পরে বলবো। আচ্ছা। বন্যা আর মেঘ ক্লাসে ঢুকতেই পেছন দিক থেকে মিনহাজ আর তামিম চেঁচিয়ে উঠল, হাই ভাবিরা। আশেপাশে কয়েকজন জিজ্ঞেস করল, ভাবিরা আবার কে? তামিম গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, রমণী তোমার হলে প্রেমিকা আর অন্যের হলে ভাবি, বুঝছো? প্রেমিকা হওয়ার বদলে ভাবি হওয়ার ফিলিংসটাই জোস। আশেপাশে ছেলেগুলো হাসতে হাসতেই গড়িয়ে পড়ছে। মেঘ আর বন্যা রাগে কটমট করে তাকাতেই ছেলেগুলো হাসি থামিয়ে দিয়েছে। ক্লাস শেষ হতেই বন্যা বলল, জানিস আপুর সরকারি জব হয়েছে। সত্যি? হ্যাঁ, তোকে রাতে কল দিয়েছিলাম, কিন্তু তুই রাগে কলই ধরিসনি। মেঘ মৃদু হেসে বলল, না, রাগ করিনি, আসলে আমারই ভুল। বন্যা কপট রাগ দেখিয়ে বলল, হয়েছে, এখন আর মন খারাপ করে বসে থাকতে হবে না। আমি তোকে না বুঝলে আর কি বুঝবি শুনি? মিনহাজরাও বেরিয়ে আসছে। মিষ্টি হেসে বলল, মেঘ, কাল তুই চলে যাওয়ার পর আমরা সবগুলো মিলে তোর পক্ষ থেকে আরও 30 মিনিট লেকচার দিয়েছি। তুই আর মন খারাপ করিস না। এখন বল, কে ট্রিট দিবি? বন্যা আর মেঘ দুজনে একসঙ্গে বলল, আমি। মেঘ বলেছে সে দিবে, বন্যা বলছে বন্যা দিবে। হঠাৎ মিনহাজ আর তামিম বলে উঠল, ভাবি, আমরা কিন্তু দুজনের ট্রিটই খেতে পারবো, তবুও আপনারা নিজেদের মধ্যে মনোমালিন্য করবেন না প্লিজ। মেঘ আর বন্যা ওদের সবাইকে ট্রিট দিয়েছে, কিন্তু আবির তানবীরকে বলা হয়নি। বন্যা বারবার বলছে, ওনারা আমাকে অনেকবার ট্রিট দিয়েছে, আমারও ট্রিট দেওয়া উচিত। মেঘ কিছুই বলছে না, কারণ গতকালের বলা কথাগুলো এখনও ভুলতে পারেনি মেঘ। এই অবস্থায় বন্যা আর তানবীরকে একসাথে দেখতে মেঘের আবারও ভাবি ডাকার স্বাদ জাগবে। বন্যা খানিক থেমে জিজ্ঞেস করল, মেঘ, তোর কি মন খারাপ? মেঘ মলিন হেসে বলল, কই না তো। এমন সময় আবির কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে খুব ধীরে সুস্থে ফিসফিস করে কথা বলছে। মিষ্টি সবার উদ্দেশ্যে বিড়বিড় করে বলল, মন খারাপ হওয়ার আগেই যদি প্রিয় মানুষের কল চলে আসে, তখন মন খারাপ হওয়ার সুযোগই থাকে না। বন্যা, সময় আছে, ভেবে দেখ। আবির ভাইয়া যেমন মেঘের কেয়ার করে, তানভীর ভাইয়াও কিন্তু তেমন কেয়ারই করবে। যতই হোক, দুজনের গায়ের রক্ত তো এক। বন্যা কপাল গুটিয়ে তাকালো, আর কিছুই বলল না। মেঘ খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছে। গতকাল ইকবাল খান বাসায় ছিল না, আজ বিকেলেই ফিরেছে। আবিরের গাড়ি দেখে উনি রীতিমতো আশ্চর্য হয়েছেন, সেই সাথে আবিরের বাড়ি ফেরার অপেক্ষা করছেন। আবির বাসায় ফেরার 20 মিনিট পর ইকবাল খান আবিরের রুমে গেলেন। কাকামণিকে দেখে আবির শোয়া থেকে উঠে বসল। ইকবাল খান ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলেন, ফ্রি আছিস? হ্যাঁ, কেন? ছাদে চল, কথা আছে। কি হয়েছে কাকামণি? চল আগে। আবিরকে নিয়ে ছাদে চলে আসছেন।
ছাদের মাঝ বরাবর বসে ইকবাল খান ধীর কণ্ঠে জানতে চাইল, তুই যা করছিস তা কি বুঝে শুনে করছিস? আবির কপাল গুটিয়ে শুধালো, মানে? তোকে গাড়ি কেনার জন্য নিষেধ করেছিলাম আমি। বারবার বলেছি আমার গাড়িটাই তোর, তারপরও তুই গাড়ি কিনলি কেন? আমার কারো কথা শুনতে ভালো লাগে না। তুই যে ধ্বংসলীলায় মেতেছিস এর ফলাফল খুব ভয়ানক হবে। আবির নিশ্চুপ, মাথা নিচু করে বসে আছে। ইকবাল খান ধীর কণ্ঠে প্রশ্ন করলেন, তুই কি জেনে মুজে মেঘকে ভালোবেসেছিস? ইকবাল খানের দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আবির। কাকামণি মেঘের কথা কিভাবে জানতে পারলো? আবির আনমনে বলল, যখন বেসেছি তখন বাসায় সিচুয়েশন জানা বা বোঝার বয়স আমার ছিল না। ইকবাল খান মেকিস্বরে বললেন, এখন তো বুঝতেছিস, ছেড়ে দিতে পারবি? আবির গর্জে উঠে বলল, না, আমি ওকে ছাড়া বাঁচব না। আমি তো দিব্যি বেঁচে আছি, আর ভালোও আছি। আবির নিরেট কণ্ঠে বলল, আমি তোমার মতো শক্ত খোলসে নিজেকে আবদ্ধ করে সারা জীবন কাটাতে পারবো না কাকামণি। বাসার পরিস্থিতি বোঝার পর থেকে এখন পর্যন্ত নিজের অনুভূতিগুলো বন্দি করে রাখতে রাখতে আর পারছি না। তবুও মনের কোণে ক্ষীণ আলো জ্বলছে, মনে হচ্ছে হয়তো সবকিছু ঠিক করতে পারবো। যদি ঠিক না হয় তখন? আবির মৃদু হেসে বলল, যা কিছু হতে পারে। ইকবাল খান শান্ত স্বরে বললেন, তোদের অপ্রকাশিত আবেগগুলো দেখে মাঝে মধ্যে আমারই ভয় হয়। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। আমার হাতে ক্ষমতা থাকলে আমি ধুমধাম করে তোদের বিয়ে দিয়ে দিতাম। আবির মুচকি হেসে বলল, কখনো প্রয়োজন হলে পাশে থেকো প্লিজ। ইকবাল খান শক্ত কণ্ঠে বললেন, ইনশাল্লাহ, আমি সবসময় তোর পাশে আছি। আর পাশে আছি বলেই তোকে গাড়ি কিনতে নিষেধ করেছিলাম, টাকা খরচ করতে বারবার নিষেধ করি। কখন কোন পরিস্থিতি সামনে আসে বলা যায় না। সমস্যা নেই, তুমি চিন্তা করো না। আবির আর ইকবাল খান বেশ কিছুক্ষণ ছাদে একা কথা বলল। আবির হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা কাকামণি, আমি মেয়েকে পছন্দ করি এটা তুমি কিভাবে জানো? ইকবাল খান শান্ত স্বরে বললেন, আমি আরও 6 মাস আগে থেকেই তোদের খেয়াল করছি। প্রথম প্রথম এতটা বুঝতে না পারলেও ধীরে ধীরে বুঝতে পেরেছি। শোন, বাসায় একটু সাবধানে থাকিস। আচ্ছা। আবির নিজের রুমে চলে গেছে। দেখতে দেখতে আরও 15 দিন কেটে গেছে। এর মধ্যে বন্যা একদিন মিম, মেঘ, আদি, তানবীর, আবির সবাইকে ট্রিট দিয়েছে। আজ ভোরবেলা ঘুম থেকে উঠে না খেয়ে তানবীর বেরিয়ে গেছে। আবিরও তাড়াহুড়া করে নাস্তা করে বেরিয়েছে। আবির আজ আব্বুর অফিসে যায়নি, সরাসরি নিজের অফিসে চলে আসছে। দুপুরের দিকে আবির ল্যাপটপের কাজ শেষ করে চেয়ারে হেলান দিয়ে সবেমাত্র চোখ বন্ধ করেছে। এমন সময় কাকিয়ার নাম্বার থেকে কল আসছে। আবির কপাল গুটিয়ে তাকালো। সচরাচর কাকিয়া আবিরকে কল দেয় না বললেই চলে। আবির কল রিসিভ করে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ কাকিয়া বলো। ভাইয়া, আমি মিম। মিমের গলা কাঁপছে, ফিসফিস করে কথা বলছে। আবির ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বাসায় কোনো সমস্যা? মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপুকে দেখতে আসা মানুষগুলোকে আগেরবার আপনারা বাসায় আসতে দেননি, এটা চাচু বুঝে গেছেন। তাই আপনাদের না জানিয়ে আজ আরেকটা ফ্যামিলিকে বাসায় আসতে বলেছেন। কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবে। প্লিজ ভাইয়া, আপনি কিছু করুন। এই পর্যন্তই ছিল আমৃত্য ভালোবাসি তোকে পর্ব সংখ্যা 57। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আপলোড করা হবে। আজকে আসছি, আল্লাহ হাফেজ। আমৃত্য ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। পর্ব সংখ্যা 58 এর প্রথমাংশ। মিমের মুখে অকল্পনীয় কথাটা শুনতেই আবিরের সুরের ঝাঁকুনি দিয়ে উঠেছে। অকস্মাৎ মেরুদণ্ড সোজা হয়ে গেছে, নিঃশ্বাস আটকে গেছে গলায়, শ্বাস টান দিতে তুফান। মুহূর্তের মধ্যে চোখের শিরা উপশিরা রক্তাবর্ণ ধারণ করেছে, বক্ষস্পন্দন বেড়ে আকাশ ছোঁয়ার পথে। আবির নিজের সর্বোচ্চ অনুবলে মেঘকে যতই আগলে রাখতে চাইছে, প্রতিনিয়ত ততই বিপাকে পড়ে যাচ্ছে। মেঘের মুখে নিরন্তর হাসি ফোটাতে আবির নিজের সাথে একের পর এক নিগুড় বিগ্রহ করেই চলেছে। তারপরও কোনো কিনারা পাচ্ছে না। কণ্ঠস্বরের তেজ ঢেলে আবির শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, মেঘ কোথায়? আমরা সবাই আপুর রুমে বসে আছে, আর আপুকে সাজুগুজু করতে বলছে, কিন্তু আপু চুপচাপ বসে আছে। আবির চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে পরপর সর্বশক্তি দিয়ে নিঃশ্বাস ছেড়ে নিজেকে নিরুদ্ধ করার চেষ্টা করল। অতঃপর নিরেট কণ্ঠে বলল, ওকে বলি সাজুগুজু করতে হবে না। আর দেখিস ওদিনের মতো কান্নাকাটি যেন না করে। আমি দেখছি। মিম আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি এখন বাসায় আসলে সমস্যা হবে। আবির অদম্য কণ্ঠে বলল, বাসায় আসবো না। শোন, তোর দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব তুই ছেলের বাবার নামটা জেনে আমায় কোনোভাবে টেক্সট করে জানাবি। মিম শীতল কণ্ঠে বলল, আচ্ছা। আবির কল কেটে দিয়েছে। মিমের সাথে আবির শান্ত স্বরে কথা বলেছে ঠিকই,
কিন্তু আবিরের ভেতরটা রাগ আর দুশ্চিন্তায় ফেটে যাচ্ছে। মেঘ বাসায় অল্প সাজুগুজু করলেই আবিরের কলিজায় আঘাত লাগে। নিজের দৃষ্টি সামনে একের পর এক দোয়া পড়তে থাকে যাতে মেঘের উপর শয়তানের কুনজর না পড়ে। সেখানে কোথাকার কোন পরিবার মেঘকে দেখতে আসবে, এটা আবির বেঁচে থাকতে কোনোভাবেই সহ্য করতে পারবে না। তানভীরকে কল দিতে দিতে আবির দ্রুত অফিস থেকে বেরিয়ে গেছে। রাকিব রাসেল কারো সাথেই দেখা হয়নি। এদিকে মেঘ বিছানায় হেলান দিয়ে বসে আশেপাশে আম্মু, বড়াম্মু, কাকিয়া সবাই মেঘকে বোঝাচ্ছে, রেডি হতে বলছে। মেঘের সেসবে মনোযোগ নেই। আজ মেঘের চোখে এক ফোঁটা পানিও নেই। সেদিন প্রথমবারের মতো কেউ বা কারা দেখতে আসবে কথাটা শুনে মেঘ নিজেকে শান্ত রাখতে পারেনি। তার ওপর আবিরের উদাসীনতা মেঘকে আরও বেশি কাঁদিয়েছিল। কিন্তু রাতের বেলা আবিরের কথা শুনে মেঘ সবটাই বুঝেছিল আর নিজেই নিজেকে বকেছিল। তাই আজ মেঘের মনে আতঙ্কের রেশমাত্র নেই। দিব্যি বিছানায় হেলান দিয়ে বসে আঙ্গুর খাচ্ছেন। হালিমা খান চাপা স্বরে বললেন, এই মেঘ, আর কতক্ষণ এভাবে বসে থাকবি? উঠে রেডি হও, ওনারা কখন জানি চলে আসেন, তখন তোর আব্বু রাগারাগি করবে। মেঘ স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মু, আমি শান্তি করে খাচ্ছি, এটা কি তোমার সহ্য হচ্ছে না? সহ্য হবে না কেন? তুই রেডি হসনি শুনে তোর আব্বু যে চিল্লাচিল্লি করবে, তখন আমি কি করব? ওনারা চলে গেলে না হয় আবার খাইস। আকলিমা খান শান্ত স্বরে বললেন, তোমার আব্বু আর বড় আব্বুকে তো চিনোই, সময়ের কাজ সময় না হলে মেজাজ গরম হয়ে যায়। এমন সময় মিম রুমে আসছে। নিচে আব্বু চাচুর কথোপকথনে ছেলে আর তার বাবার নাম শুনে আম্মু নাম্বার থেকে আবিরকে মেসেজ দিয়ে জানিয়ে অতঃপর উপরে আসছে। আলী আহমদ খান বাসায় নেই। ইকবাল খানকে আকলিমা খান জানানোর পরপরই তিনি বাসায় চলে আসছে। মোজাম্মেল খানকে বারবার বোঝানোর চেষ্টা করছেন, অথচ মোজাম্মেল খান কিছু বুঝতেই চাইছেন না। আবিরকে কল দিয়ে বললে আবির উল্টাপাল্টা কিছু করে ফেলবে, এই ভয়ে ইকবাল খান নিজেই বোঝানোর চেষ্টা করছেন। মিম মেঘের রুমে ঢুকতেই মেঘ খাওয়া বন্ধ করে চোখ তুলে তাকালো। সহসা মিম চোখের ইশারায় আবিরকে জানানোর কথাটা বুঝিয়ে দিয়েছে। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে আমোদের দিকে এক পলক তাকিয়ে শীতল কণ্ঠে বলল, তোমরা থামো, আগে ওনারা আসুক, তারপর আমি সাজব। মালিহা খান শান্ত স্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘের এক কথা দেখতে আসলে তবেই সে সাজবে। এমনকি তাদের দেখানোর জন্য মেঘ সবকিছু রেডিও রেখেছে। ঘন্টা পেরিয়ে যাচ্ছে কিন্তু বাসায় মেহমান আসছে না। মালিহা খান আর আকলিমা খান মেঘের রুমে বসে আছেন, তবে সেদিকে মিম মেঘের কোনো মনোযোগ নেই। মিম মেঘের উপর হেলান দিয়ে শুয়ে তার স্কুলের গল্প করছে, আর মেঘ মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গল্প শুনছে। মোজাম্মেল খান আর ইকবাল খান অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু কেউই আসছেন না। প্রথমে ভেবেছিলেন হয়তো জ্যামে আটকে আছেন, এজন্য কল দেননি, কিন্তু অপেক্ষা করতে করতে এক প্রকার বিরক্ত হয়ে কল দিলেন সেই লোকের নাম্বারে। প্রথমবার এই কল রিসিভ হলো। মোজাম্মেল খান তপ্তস্বরে জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় আছেন? লোকটা কাপা কাপা গলায় বলল, আমি অফিসে আছি। মোজাম্মেল খান বিরক্ত ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমাদের বাসায় আসার কথা কি ভুলে গেছেন? লোকটা ঢুক গেলে কিছুক্ষণ থেমে অতঃপর বললেন, না ভাই, ভুলি নাই, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? লোকটা আরও কিছুক্ষণ চুপ করে রইল। মোজাম্মেল খান এবার হালকা রাগী স্বরে বললেন, কি হলো? আসলে ভাই, কিভাবে বলবো, আমার ছেলে অন্য একটা মেয়েকে পছন্দ করে, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলছে, তাই শুধু শুধু। মোজাম্মেল খান রাগে কটমট করে বললেন, আপনার ছেলে অন্য কাউকে পছন্দ করে কিনা সে কথা কি আগে জানা উচিত ছিল না? আর সেদিন আপনার ছেলে তো সামনেই ছিল। আপনারা আগ্রহ না দেখালে আমি তো আপনাদের কখনোই জোর করতাম না। লোকটা ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, আমাদের মাফ করে দিবেন ভাই, আর পারলে দোয়া করবেন। মোজাম্মেল খান রাগে কল কেটে দিয়েছেন। নিজে দায়িত্ব নিয়ে বাসায় এত এত আয়োজন করেছিলেন, সেখানে তারা আসবে না, এটা তিনি মানতেই পারছেন না। আগেরবার তানভীররা কিছু একটা করেছিল ভেবে এবার আবির আর তানভীরকে কিছু জানানিনি, অথচ এবারও একই সমস্যা। মোজাম্মেল খান মনে মনে ভাবছেন, ছেলে যদি অন্য কোথাও পছন্দই থাকতো, তাহলে সেদিন আমার মেয়ের ব্যাপারে এত আগ্রহ দেখিয়েছিলেন কেন? আমার মেয়েকে দেখার জন্য এত উতলাই হয়ে গেছিল কেন? ইকবাল খান মিটিমিটি হেসে বললেন, থাক ভাইয়া, মন খারাপ করো না। মোজাম্মেল খান ভেতরে ভেতরে রাগে ফুঁসছেন, চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছেন। ইকবাল খান উপরে গিয়ে মেঘের রুমের দরজার সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা যে যার রুমে যাও, ওনারা আসবেন না। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, আসবেন না কেন? ছেলের অন্য কাউকে পছন্দ।
মেঘ ফিক করে হেসে ফেলল। মেঘের দেখা দেখি মিমও হাসছে। মালিহা খান রাগী স্বরে বললেন, এই মেঘ, হাসছিস কেন? আবারও বললেন, তোর আব্বু কোথায় কি ছেলে দেখে বলতো? আগেরবার কি সব অজুহাত দেখালো, এবার বলে ছেলে অন্য মেয়েকে পছন্দ করে। সকালেও তো শুনলাম ছেলে তোকে দেখার জন্য খুব আগ্রহী। এখন এসবের মানে কি? মেঘ বড়ামুর দিকে তাকিয়ে মৃদু হেসে মনে মনে আওড়ালো, শাশুড়ি আম্মু, ওই ছেলের আমাকে দেখার আগ্রহ থাকলে কি হবে? তোমার ছেলে তো বিন্দুমাত্র আগ্রহ নেই। তোমার ছেলে সবার সামনে যতই স্বাভাবিক থাকুক না কেন, আড়ালে ঠিকই আমাকে নিয়ে ভাবে। আর আমি শিওর ওই ছেলের গার্লফ্রেন্ড আজই আবিষ্কৃত হয়েছে, আর সেটা তোমার ছেলেই করেছে। মালিহা খান শীতল কণ্ঠে বললেন, কিরে, কি ভাবছিস? ওনারা আসেনি বলে মন খারাপ করছিস? মেঘ সশব্দে হেসে বলল, না গো, আমি ভাবছি তোমরা কত কষ্ট করে সারাদিন রান্না করলে, এই খাবারগুলো কিভাবে খেয়ে শেষ করব। মালিহা খান আর আকলিমা খান ভ্রুকোচকে তাকিয়ে আছেন। ইকবাল খান নিঃশব্দে হেসে রুম থেকে বেরিয়ে গেছেন। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, আমার ফোনটা দে তো, ভাইয়া আর আবির ভাইয়াকে কল দিয়ে আসতে বলি, একসাথে খাবো। মিম ড্রেসিং টেবিলের সামনে থেকে ফোন এনে মেঘকে দিল। মেঘ তানভীর আর আবির দুজনকেই কল দিয়েছে, তবে ছেলের ব্যাপারে কিছু বলেনি, শুধু খাবার খেতে দাওয়াত দিয়েছে। মেঘের ফাজলামো দেখে মালিহা খান আর আকলিমা খান দুজনে চুপচাপ বেরিয়ে গেছেন। ওনারা চলে যেতে মেঘ আর মিম নিজেদের মধ্যে ফিসফিস শুরু করে দিয়েছে। সন্ধ্যের আগে আগে আবির বাসায় আসছে। পরনে ছাই রঙের শার্টের হাতা কোনোই অবধি ফোল্ড করা, বুকের উপরের বোতামটা খোলা, চুলগুলো অগোছালো, শ্যামবর্ণের চেহারা ঘামে চিকচিক করছে। এক হাত পকেটে, অন্য হাত স্বাভাবিক রেখে বাসার ভেতরে ঢুকছে। সোফায় মোজাম্মেল খান বসে আছেন, ওনার পাশেই হালিমা খান দাঁড়িয়ে আছেন। মোজাম্মেল খান অতর্কিতে নিজের মনের ভেতরের ক্ষোভ প্রকাশ করছেন, আর হালিমা খান চুপচাপ দাঁড়িয়ে সেসব শুনছেন। মালিহা খানরা যে যার রুমে, ইকবাল খান একটা কাজে বেরিয়েছেন। আবির স্বাভাবিক ভঙ্গিতেই সিঁড়ি পর্যন্ত এগিয়ে গেল। এক পলক মামনির দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, মামনি, এক কাপ কফি করে দিবা প্লিজ। হালিমা খান আবিরকে খানিক দেখে সঙ্গে সঙ্গে বললেন, তুই ফ্রেশ হয়ে নে, আমি কফি বানিয়ে পাঠাচ্ছি। পাঠাতে হবে না, আমি ফ্রেশ হয়ে নিচে আসতেছি। আবির সচরাচর নিজের কফি নিজেই করে। সকালে মাঝে মধ্যে মালিহা খান নয়তো হালিমা খান করে দেন। আজ মূলত মোজাম্মেল খানের জন্যই অসময়ে মামুনির কাছে কফি চাইছে, আবির যাতে মোজাম্মেল খানের চিল্লাচিল্লিটা কমে। আবির দুটো সিঁড়ি উঠতেই মোজাম্মেল খান আর চোখে আবিরকে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, অফিসে। কেন? তানভীর কোথায়? আবিরের ভাবলেছেন জবাব, আমি কি জানি। মোজাম্মেল খান সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আছেন। আবির মৃদু হেসে বলল, আমি কি যাব চাচ্চু? যাও। হালিমা খান কফি করতে রান্নাঘরে চলে গেছেন। মোজাম্মেল খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। আবিরের কথাবার্তা খুব স্বাভাবিক, সন্দেহজনক কিছুই চোখে পড়েনি। তানভীর জানলে এতক্ষণে সে অবশ্যই রিয়েক্ট করত, অথচ তানভীরও এখন পর্যন্ত শান্ত। সারাদিন বাসায় ফেরেননি, বাসার কারো সাথে ফোনে কথাও বলতে তিনি দেখেননি। তার মানে তানভীরও জানে না। মোজাম্মেল খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বললেন, তানভীর আবির কিছু না জানলে এমনটা হলো কিভাবে? তাহলে কি সত্যি ওই ছেলের অন্য জায়গায় পছন্দ আছে? আবির কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে শার্ট পাল্টিয়ে টি শার্ট আর ট্রাউজার পরে নিচে আসছে। মোজাম্মেল খান তখনও সোফায় বসা, তাই আবির সোফায় না বসে সরাসরি রান্নাঘরে চলে গেছে। কফির কাপ নিতে নিতে ধীরকণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে নাকি? হালিমা খান তপ্তস্বরে বললেন, না, তেমন কিছু না। মোজাম্মেল খানের কড়া নিষেধ, আবির কিংবা তানভীরের সামনে মেঘের বিয়ে সম্পর্কিত কোনো আলোচনা যেন না হয়। আবির সবটাই জানে, তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আবির মোজাম্মেল খানকে খানিকক্ষণ পরখ করে শক্ত কণ্ঠে বলল, চাচককে অতিরিক্ত টেনশন করতে বারণ করো। মেয়ের বিয়েই হলো না, এখনই চুল পাকিয়ে ফেলতেছেন, লোকে কি বলবে? আবিরের দুষ্টুমি বুঝতে পেরে হালিমা খান মৃদু হেসে বললেন, আমাকে বলছিস কেন, তুই গিয়ে বল। আবির হাতে কফির কাপ নিয়ে এগিয়ে যেতে যেতে বলল, চাচ্চু। মোজাম্মেল খান আবিরের দিকে সরাসরি তাকিয়ে আস্তে করে বললে, বলো। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, মামনি বলতেছে আপনার চুল নাকি পেকে যাচ্ছে, আপনাকে এখন আর আগের মতো ভালো লাগে না। মোজাম্মেল খান অনচ্ছ হেসে বললেন, তাই নাকি? এর মধ্যে হালিমা খান রান্নাঘর থেকে তেড়ে এসে আবিরের হাতে আস্তে করে থাপ্পড় দিয়ে বললেন, এই ফাজিল, আমি কখন এই কথা বললাম? আবির অনিশ্চয়তার স্বরে জবাব দিল, তুমি মনে মনে ভাবছিলে, ওইটাই চাচুকে জানালাম। হালিমা খান রাগি রাগি মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে।
মোজাম্মেল খান আবির আর হালিমার খানের দুজনকে কিছুক্ষণ দেখে গুরুভার কণ্ঠে বললেন, তাহলে আমার এখন কি করতে হবে? আবির ঢুক গিলে উষ্ণ স্বরে বলল, সবসময় হাসি খুশি থাকবেন, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন, নিজেকে সময় দিবেন, সাথে মামুনিকেও। বাকিটা মামুনি বলবে। আমি এখন পালাই। আবির টেবিলের উপর কাপ রেখে সিঁড়ির দিকে ছুটছে। মোজাম্মেল খান ঠোঁটে অস্পৃহ হাসি রেখেই হালিমা খানের দিকে তাকালো। আবিরের অকপটে বলা কথাগুলো হালিমা খানের মনের অন্তরালে লুকানো অব্যক্ত অনুভূতি। হালিমা খান স্বচ্ছ দৃষ্টিতে আবিরের দৌড় দেখছেন। 2 থেকে 3 সিঁড়ি ফাঁক দিয়ে দিয়ে দ্রুত উঠছে ছেলেটা। ওর উপরে ওঠার তাড়া দেখে মনে হচ্ছে সবেমাত্র কাউকে আহত কিংবা নিহত করে আসছে। আশেপাশে মসজিদে মাগরিবের আজান পড়ছে। মোজাম্মেল খান বসা থেকে উঠে উচ্চস্বরে ডাকলো, আবির, নামাজে যাবে না? আবির নিজের রুমে যেতে যেতে বলল, টুপি নিয়ে আসছি। মোজাম্মেল খান অজু করে আবিরের জন্য অপেক্ষা করছেন। আবিরও অজু করে মাথায় টুপি দিতে দিতে নিচে আসছে। বাসার আর কেউ নেই, তাই আবির আর মোজাম্মেল খান একসঙ্গে নামাজের জন্য বেরিয়েছে। মোজাম্মেল খান যেতে যেতে হঠাৎই গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, তানভীর কি নামাজ পড়ে? ফজরে না হয় উঠতে পারে না, বাকি ওয়াক্ত কি করে? আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি সব সময় নামাজের কথা বলি, কিন্তু বাহিরে ঠিকমতো নামাজ পড়ে কিনা জানি না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, তুমি একটু বুঝিয়ে বলো। মোজাম্মেল খানের ভারী কণ্ঠে বলা কথাতে আবির কপাল কুঁচকালো। মোজাম্মেল খানের মস্তিষ্কে যখন যা আসে তাই করে। এতক্ষণ মেঘের ব্যাপারে ভাবছিল, এখন সেই ভাবনায় এসেছে তানভীর, তাও আবার তানভীরের নামাজ নিয়ে দুশ্চিন্তা করছেন। আবির মনে মনে আওড়ালো, তানভীরকে নামাজে নিয়মিত করার ঔষধ আমার জানা আছে, খুব শীঘ্রই ওষুধ দিতে হবে। মোজাম্মেল খানের দিকে তাকিয়ে মৃদু হেসে আবির বলল, আপনি চিন্তা করবেন না, ফজর থেকে তানভীরও আমাদের সাথেই নামাজে যাবে। দেখো যদি উঠাতে পারো। আবির মুচকি হেসে বলল, প্রয়োজনে সারা রাত না ঘুমিয়ে ফজরের নামাজ পড়ে একেবারে ঘুমাবো। মোজাম্মেল খান আবিরের কথা শুনে ক্ষীণ হাসলেন। নামাজ শেষে অফিসের কিছু বিষয় নিয়ে কথা বলতে বলতে বাসায় আসছেন দুজন। ততক্ষণে মেঘরা সবাই নামাজ শেষ করে নিচে চলে আসছে। তানভীরও বাসায় ফিরেছে। 4 ভাই বোন মিলে সিরিয়াস কোনো আলোচনায় ব্যস্ত হতে সেই আলোচনার কেন্দ্রবিন্দু হলো খাবার। আবির আর মোজাম্মেল খানকে একসঙ্গে বাসায় ঢুকতে দেখে তানভীর ভ্রু কুঁচকালো। সচরাচর সবাই একসঙ্গে নামাজে গেলে আলী আহমদ খান আর মোজাম্মেল খান সামনে গল্প করতে করতে চলে যান। পেছনে আবির, তানভীর আর ইকবাল খান টুকিটাকি কথা বলে। তানভীর না থাকলে আবির আর ইকবাল খান একসঙ্গে যান। তবে এই প্রথমবার বাসায় কেউ না থাকাতে আবির আর তানভীরের আব্বু একসঙ্গে বাসায় আসছে। তবুও এমন একটা দিনে আবিররা আসতেই মেঘ ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখে নিল। আবিরের মাথায় টুপি, সাবলীল ভঙ্গিতে আব্বুর সাথে কথা বলছে। তা দেখে মেঘের হৃদয়ের ধুকপুকানি তীব্র হতে শুরু করেছে। মালিহা খান খেতে ডাকছেন, তাই আলী আহমদ খান আর ইকবাল খান ব্যতীত বাকি সবাই গিয়ে খেতে বসেছে। রাকিবের নাম্বার থেকে তানভীরের ফোনে বারবার কল আসতেছে। তানভীর রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ রাকিব ভাইয়া বলো। আবির কোথায় রে? আছে পাশেই, খেতে বসছে। আবির বিকালে কাউকে না বলে হুট করে অফিস থেকে চলে গেছে, তারপর থেকে কল ধরছে না। কি হয়েছে, সব কিছু ঠিক আছে? হ্যাঁ একদম, ভাইয়ার ফোন রুমে, মাত্র নামাজ থেকে এসে খেতে বসেছে। তাহলে অফিস থেকে হুট করে চলে গেছিল কেন? খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমাদের সাথে দেখা করে বলবো। আচ্ছা ঠিক আছে। সবাই সবার মতো খাচ্ছে, কারো মুখেই প্রয়োজনের বাহিরে কোনো কথা নেই। তানভীর একটু পরপর আবিরকে ইশারায় এটা সেটা বোঝাচ্ছে, আবার প্রশ্নও করছে। তবে মোজাম্মেল খান তাকালি চুপ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আবির আর তানভীর বেরিয়েছে। যদিও আবির যেতে চাচ্ছিল না, কিন্তু তানভীর এক প্রকার জোর করে নিয়ে গেছে। রাকিব আর রাসেল অফিস থেকে বেরিয়ে প্রতি সপ্তাহে সেই সুপরিচিত আড্ডাখানায় আবিরের জন্য অপেক্ষা করছে। আবির এসে চুপচাপ বসে পড়েছে। মালিহা খান জোর করে একটু বেশিই খাইয়েছেন, তাই এত নড়াচড়া করতে ভালো লাগছে না। এমনকি আবির বাইকেও নিয়ে আসেনি, তানভীরের বাইকে এসেছে। রাকিব আবিরকে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে তোর? অফিস থেকে কোথায় চলে গেছিলি? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আজও ওকে আবার দেখতে আসার কথা ছিল। রাকিব চেঁচিয়ে উঠল, কি?
তারপর এর মধ্যে তানভীর বাইক পার্ক করে চলে আসছে। এসেই রাকিবের সামনে রাখা একটা চেয়ারের ওপর নিজের ডান পা তুলে ডান হাতের 3 আঙ্গুল ভাঁজ করে বাকি 2 আঙ্গুল রাকিবের কপালের কিছুটা ওপরে মাথায় ধরে রাগান্বিত কণ্ঠে চিৎকার করলো, হারামির বাচ্চা, বিয়ে করার খুব শখ তোর, তাও আবার আমার স্প্যারোকে। বিয়ে তো বহুদূর, তুই আমার মেয়েকে কল্পনাতেও দেখতে পারবি না। এই পর্যন্তই ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব সংখ্যা 58 এর প্রথম অংশ। এখানে লাস্ট কথাটুকু তানভীর অভিনয় করে রাকিবকে বুঝিয়েছে আবির ওই ছেলের সাথে কিভাবে কথা বলেছিল। বা সবার সুবিধার্থে আমি এখানে বলে দিলাম, কেউ কিছু মনে করবেন না, আমার মনে হয়েছে বলে দেওয়া উচিত, তাই বললাম। পরবর্তী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। পর্ব সংখ্যা 58 এর শেষাংশ। তানভীরের গতিবিধি দেখে রাকিব থ হয়ে গেছে। চা বিক্রেতা মামাও আটকে উঠেছেন। আশেপাশের কয়েকজন বিস্ময় সমেত তাকিয়ে আছে। আবির চেয়ারে হেলান দিয়ে বসে মিটিমিটি হাসছে। রাকিব ঢুক গেলে কিছু বলতে যাবে তার আগে তানভীর বাজখাই কণ্ঠে আবারও বলে উঠল, ডোন্ট সে এনিথিং, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং ফ্রম ইউর মাউথ। যদি তোর মুখ থেকে একটা শব্দ বের হয় তবে তোর বাপ এখানে এসে শুধু তোর লাশটাই পাবে। রাকিব নিষ্পলক দৃষ্টিতে তানভীরের ক্রোধিত চেহারার পানে চেয়ে আছে। তানভীরের চোখে মুখে হাসি উপচে পড়ছে, তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। রাসেল অবাক চোখে সেসব দেখছে। অকস্মাৎ রাকিব হাসতে শুরু করলো। তানভীর তখনও রাগি দুঃখ করে চেয়ে আছে। আবির গুরুভার কণ্ঠে বলল, তোর নাটক দেখানোর জন্যই জোর করে আমায় নিয়ে আসছিস, তাই না? রাকিব হাসতে হাসতে বলল, চিন্তা করিস না, সেরা অভিনেতার পুরস্কার এবার তুইই পাবি। ওদের হাসি দেখে তানভীর নিজের হাসি আটকে রাখতে পারল না। হাসতে হাসতে রাকিবের মাথা থেকে হাত সরিয়ে চেয়ার থেকে পা নামিয়ে টিস্যু দিয়ে চেয়ারটা মুছে বসল। শুকনো গলায় ঢুক গিলে আহত স্বরে বলল, ইস, থামালে কেন আমাকে? রাকিব তখনও হেসেই যাচ্ছে। হাসি কিছুটা কমিয়ে বলল, পেছনে তাকিয়ে দেখ, মানুষ যেভাবে তোকে দেখছে মনে হচ্ছে পুলিশ আসতে বেশি দেরি নেই। তানভীর অকস্মাৎ পেছনে ফিরে তাকালো। প্রায় 15 থেকে 20 জন লোক দাঁড়ানো, দৃষ্টিতে আতঙ্ক। তানভীর থতমত খেয়ে বলল, এ ভাই, আমি কিছু করি নাই। লোকজন এখনও নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তানভীর ভ্রুকুচকে উচ্চস্বরে বলল, বিশ্বাস করুন, আমি কিছু করিনি, দেখুন আমার হাতে কিচ্ছু নাই। আবির আর রাকিব হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। চা বিক্রেতা মামা মৃদুস্বরে বললেন, আরে কোনো সমস্যা নাই, ওরা সবাই ভাই ভাই, এমনিতেই মজা করছে, আপনারা যান। আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে। যেতে যেতেও বারবার তানভীরকে দেখছে। কয়েকজন এখনও ঠায় দাঁড়িয়ে আছে। তানভীর তাদের দেখে বিড়বিড় করে বলল, আমাকে দেখেই এত ভয় পাচ্ছে, ভাবছি ভাইয়াকে দেখলে তাদের কি হতো। রাসেল চোখ মুখ কুচকে জিজ্ঞেস করল, আবির কি আজকে নিজের রূপ দেখিয়ে দিয়ে ফেলেছে? মিনহাজদার ঘটনায় আমি কত কষ্টে আবিরকে আটকাইছিলাম, তারপরও পারলাম না, সেই তো গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। রাকিব শান্তস্বরে জিজ্ঞেস করল, আবির কি এভাবেই হুমকি দিছিল তানভীর? তানভীর মেকি স্বরে বলল, ধুর, এটা তো শুধু ট্রেইলার ছিল। রাকিব আর রাসেল বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে এভাবে দেখার কি আছে? দেখছি তুই ঠিকঠাক আছিস কিনা। আমার আবার কি হবে? না, কিছু না। তাই এভাবে আর কতদিন? জানি না। রাকিব ঠাট্টার কণ্ঠে বলল, তোদের জন্য প্রতিনিয়ত আমার সংসারে ঝগড়া হয়। আবির ভ্রুকুচকে বলল, আমরা কি করলাম? তুই কি করিস নাই, ম্যাককে তুই ইচ্ছে করে কষ্ট দিচ্ছিস, ম্যাকের ভালোবাসা বুঝতেছিস না। সেদিন তো রিয়ার আগে বলতেছে ম্যাককে তার কোন কাজিনের বউ করে নেবে। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, রাকিব, তোর বউকে সামনে রাখিস, উল্টাপাল্টা কথা বললে তোর বউকে মেরে তোকে বিপত্নিক করে ফেলবো। রাকিব মৃদুস্বরে বলল, এমন করিস না ভাই, আমার একটাই বউ। তানভীর সশব্দে হেসে বলল, তোমাদের তো একটা হলেও আচ্ছা, অন্তত বলতে তো পারো সে আমার। এদিকে আমার যে একটাও নাই। আবির গম্ভীর কণ্ঠে বলল, থাকবে কিভাবে? নির্বুধের মতো কথা কোথাকার কোন মেয়ের প্রস্তাবে রাজি হওয়ার সময় মনে ছিল না? খোঁজখবর না নিয়ে দুম করে প্রেমে পড়ে গেছে, আসছে আমার প্রেমিক পুরুষ। তানভীর মন খারাপ করে বলল, তখন না হয় আমি নির্বুধ ছিলাম, এখন তো বুধ হয়েছে আমার, আর ঠিকঠাক কাউকে পছন্দ করেছি, তাহলে তাকে কেন পাচ্ছি না? আবির শক্ত কণ্ঠে বলল, নামাজ পড়িস কয় ওয়াক্ত? আল্লাহর কাছে কতবার তাকে চাস? মাঝে মাঝে চাই। তাহলে আর কি, মাঝে মাঝেই আসবে? তানভীর কপাল গুটিয়ে ফুস করে শ্বাস ছাড়ল। আবির ভারী কণ্ঠে বলল, দেখ তানভীর, তুই ফজর থেকে আমার সাথে নামাজে যাবি। কাল থেকে যদি এক ওয়াক্ত নামাজ মিস করিস
তাহলে তোর না হওয়া প্রেমিকার কাছে তোর নামে অপপ্রচার করব। তানভীর নীলের কণ্ঠে বলল, কি? আবির খানিক হেসে বলল, তাছাড়া আমি আমার শ্বশুরাব্বাকে কথা দিয়েছি, সেই কথা তো আমার রাখতেই হবে। প্রয়োজনে তোকে কানে ধরে নিয়ে যেতেও আমার কোনো সমস্যা নেই। তানভীর ঠাট্টা স্বরে বলল, বাহ, শ্বশুরকে পটানোর ধান্দা নাকি? আবির নিঃশব্দে হাসল। রাকিব তানভীরের দিকে তাকিয়ে বলল, ওইখানের ঝামেলা আর সমাধান হয়েছে নাকি বেঁধে রেখে আসছিস? ভাইয়া গেলে বাধার প্রয়োজন পড়ে না, সবকিছু একদম সমাধান করিয়ে আসছি। রাসেল বলল, ঝামেলা কি বেশি হয়েছিল? তোমরা তো ভাইয়াকে চিনোই, বনুর ব্যাপারে সামান্যতম বিষয়ে যে পরিমাণ ক্ষিপ্ত হয় সেখানে বনুর বিয়ের বিষয় উঠে গেছে। কি হতে পারে ভাবো? সিচুয়েশন এতই খারাপ হয়ে গেছিল যে এই হয় এসপার নয় ওসপার হয়েই যেত। তখন ছেলের বাবা আসছে, ওই অবস্থায় ছেলেকে বাঁচাতে ডিরেক্ট ভাইয়ার পায়ে ধরতে ফেলেছিল। তারপর তাড়াতাড়ি সরিয়ে সবকিছু মোটামুটি নর্মাল করেছিল। এমন সময় আব্বু কল দিয়েছে। তখন আর কি, ভাইয়া যা যা শিখিয়ে দিয়েছে উনিও তাই তাই বলেছে, এসবই। রাকিব তত্ত্বস্বরে বলল, আমাকে একটা কল দিতে পারতি। আমি নিজেও জানতাম না ভাইয়া আমায় ঠিকানা দিয়ে শুধু আসতে বলেছেন। আবির ঠান্ডা কণ্ঠে বলল, সেসব কথা বাদ দে, এখন বল কাজটা শেষ হয়েছে? রাকিব ধীর কণ্ঠে বলল, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, তুই রাতে সময় করে একটু দেখে নিস প্লিজ। আচ্ছা। ওরা চারজন বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছে, তবে আজ বেশিরভাগ আলোচনা হয়েছে রাকিবের বিবাহিত জীবন নিয়ে। ঘণ্টাখানেক পর আবিররা বাসার উদ্দেশ্যে চলে গেছে। আলী আহমদ খান নিজের কাজ শেষ করে বাসায় ফিরে মোজাম্মেল খানকে ডেকেছেন। মোজাম্মেল খান আসতে জিজ্ঞেস করলেন, ওনারা আসছিলেন? না ভাইজান। আসেননি কেন? সঠিক জানি না, তবে বলেছেন ছেলের অন্য মেয়েকে পছন্দ। তাহলে আর কি, আপাতত ছেলে দেখা বন্ধ করে কাজে মনোযোগ দে। সামনে ঈদ আসতে চলল। এবারের ঈদে আমি কিছু করতে পারবো না, যা করার সব আবির আর তানভীর করবে। আলী আহমদ খান চিন্তিত কণ্ঠে শুধালেন, ওরা কি পারবে? পারবে না কেন? বড় হয়েছে, দায়িত্ব নিতে হবে না? আচ্ছা, বলে দেখিস, কিন্তু আপাতত ছেলে দেখা বন্ধ রাখ। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, রাখলাম বন্ধ, কিন্তু ভালো ছেলে পেলে অবশ্যই বাসায় নিয়ে আসবো। আগে দেখ ভালো ছেলে পাস কিনা। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে শুধালেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ভাইজান? আলী আহমদ খান মেকিস্বরে বললেন, ঠাট্টা করবো না তো কি করব? এই বলিস ছেলে ভালো, পরিবার ভালো, অথচ ছেলে বাসা পর্যন্ত আসেই না। আমি কিভাবে বুঝবো ভালো নাকি খারাপ? মোজাম্মেল খান প্রখর তপ্তস্বরে বললেন, ঠিক আছে, এরপর আমি গিয়ে ছেলেকে বাসায় নিয়ে আসবো। আলী আহমদ খান উদাসীন কণ্ঠে বললেন, আচ্ছা, আসলে আমাকে খবর দিস। এদিকে ম্যাগ একটু পরপর ব্যালকনিতে যাচ্ছে, আবিরের জন্য অপেক্ষা করছে। হঠাৎ বাইকের শব্দ শুনতেই ব্যালকনিতে ছুটল। তানভীরের পেছনে আবির বসা। আবিরকে দেখেই মেঘের মুখে হাসি ফুটল। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়েই বিছানায় ল্যাপটপ নিয়ে বসেছে। প্রায় 15 থেকে 20 মিনিট পর ম্যাগ আসছে। ভেতরে না ঢুকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আবিরকে দেখছে। আবির পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে। হঠাৎ নিজের ফোন নিতে হাত বাড়াতেই ম্যাগকে নজরে পড়ল। ম্যাঘের চোখে মুখে প্রশান্তির হাসি। আবির দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির ম্যাগকে আপাতমস্তক দেখে উষ্ণ স্বরে বলল, কি ব্যাপার ম্যাম, বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? রুমে আসার জন্য কি আপনাকে আলাদাভাবে আমন্ত্রণ জানাতে হবে? ম্যাগ মুচকি হাসল। উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, আজকে ছেলেটা কেমন ছিল? আবির নিঃশব্দে হেসে বলল, আপনি কেমন আশা করেছিলেন? রাজপুত্রের মতো। আবিরের আখির যুগল খানিক প্রশস্ত হলো। সহসা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। অতঃপর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, রুমে আসুন ম্যাম। আপনি কাজ করুন। আবির ল্যাপটপের দিকে এক পলক তাকিয়ে চাপা স্বরে বলল, রাত অনেক হয়েছে, ঘুমাতে যান। ম্যাগ শান্ত স্বরে বলল, ঘুম আসতেছে না। আবির অকস্মাৎ ভ্রুকুচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আবিরের অভিপ্রায় বুঝতে পেরে ঠোঁটে হাসি রেখে ম্যাগ অত্যন্ত গুরুতর কণ্ঠে জবাব দিল, হবু জামাইটাকে খুব মিস করছি। আবির সঙ্গে সঙ্গে ল্যাপটপ বিছানায় ফেলে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে উঠল, কি? ম্যাগ সশব্দে হেসে এক দৌড়ে নিজের রুমে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে রুমের দরজার কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ম্যাঘের করা ছোট ছোট দুষ্টামিগুলো আবিরের বরাবরই খুব প্রিয়। আবির রুমে এসে আবারও কাজে মনোযোগ দিল। ঘণ্টাখানেক পর মেঘের নাম্বার থেকে একটা মেসেজ আসছে, মিস ইউ। অনেকটা নিচে লেখা, হবু জামাই।
আবির মেসেজটা দেখে আবারও হাসলো। ঘড়িতে তখন 12টার উপরে বাজে। আবির রিপ্লাই দিল, ঘুম না আসলে ছাদে চলুন, তানাদের সাথে আড্ডা দিয়ে আসি। 2 মিনিট বাদেই মেঘ মেসেজ দিল, আমি ছাদেই আছি। আবির এক লাফে বিছানা থেকে নেমে দ্রুত দৌড়ে ছাদে গেল। তানাদের প্রতি মেঘের এক আকাশ সমান ভয়, যার জন্য সন্ধ্যার পরে আবিরের রুমটাও পার হয় না। আবিরের ওপর রাগ করে একদিন রাতে ছাদে এসে বৃষ্টিতে ভিজেছিল, আর আজ দ্বিতীয় দিন। আবির ছাদে আসতেই মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি আপনাকে বিরক্ত করেছি? মেঘের মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আবির দুহাতে আবারও মাথায় তুলে দিল। লোকে বলে রাত বিরাতে ছাদে তানারা ঘোরাফেরা করেন, তানাদের নজর যেন মেঘের উপর না পড়ে সেই ভয়েই আবির মেঘের কপাল পর্যন্ত ওড়না টেনে দিয়েছে। চিরচেনা গায়ের গন্ধ নাসারন্ধ্রে প্রবেশ মাত্রই মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগে। মৃদু আলোতে মেঘের দিকে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলল, মাঝে মাঝে বিরক্ত কী জিনিস বুঝতেই পারি না। মেঘ নিজেকে সামনে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, ওই ছেলেটার সাথে দেখা করেছিলেন আপনি? আবির কপট রাগ দেখিয়ে বলল, ওই ছেলের ব্যাপারে কথা বলার জন্য আমার কাছে কোনো সময় নেই, চলে যাচ্ছি আমি। আবির ঘুরতেই মেঘ আবিরের হাত চেপে ধরল। আবির আর চোখে তাকাতেই মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে ধীর কণ্ঠে বলল, আপনি বলেছিলেন তানাদের সাথে গল্প করবেন। আবির মনে মনে আওড়ালো, আমার যে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তানারা তো বাহানা মাত্র। মেঘ আর আবির মুখোমুখি দুটো সিঙ্গেল সোফায় বসা, কারো মুখেই কোনো কথা নেই। মেঘ নীরবে বসে নিজের হৃদয়ে প্রবল ধুকপুকানি সহ্য করছে। ক্ষণে ক্ষণে আবিরের দিকে তাকাচ্ছে, তবে আবিরের নিগুড় দৃষ্টি দেখে স্থির থাকতে পারছে না। কথা বলতে গিয়ে বারবার কথা গিলছে, ধীরে ধীরে শরীর ঘামতে শুরু করেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামনে মেঘ আচমকা ডাকলো, আবির ভাই। সুপরিচিত কণ্ঠস্বরের চিরচেনা জবাব, হুম। আবিরের মোহমায়া জড়ানো মেঘ বিমোহিত নয়নে আবিরকে দেখে ঢুক গিলে উষ্ণ স্বরে জানতে চাইল, আব্বু এমন করছেন কেন? মেঘের আকুল কণ্ঠে বলা কথাটায় আবির নড়ে চড়ে বসল, ধীর কণ্ঠে বলল, জানি না। আপনি এভাবে আর কতদিন আমাকে বাঁচাবেন? জানি না। মেঘ একটু রাগে সরে বলল, আপনি কি কিছুই জানেন না? আবির মেঘের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, তোর কাছে একটা জিনিস চাইব, দিবি? অমনি মেঘের হৃদস্পন্দন বাড়তে শুরু করেছে। আবিরের আকুল আবেদনে মেঘের ভেতর তুলপাড় শুরু হয়ে গেছে। মেঘ তপ্তস্বরে বলল, কি চান? সাহস। আবিরের কথা শুনে মেঘ আনমনে হেসে ফেলল। লজ্জায় চিবুক খানিক নামিয়ে বলল, আপনি আমার কাছে সাহস চাচ্ছেন? আবির ঢুক গেলে শান্ত স্বরে বলল, হ্যাঁ চাইছি। কেন? নিজের করা ভুলগুলো প্রতিনিয়ত তাড়া করে আমায়, জানি না কখন কি হবে, যদি পারিস একটু সাহায্য করিস। কিসের ভুল? কি করেছেন আপনি? কিসের সাহায্য চাইছেন? আবিরের শানিত চাহনি মেঘের হৃদয়ের তুলপাড় আরও বাড়িয়ে দিচ্ছে। আবিরের কথার মানে বুঝতে পারছে না, বুকটা ধরাস ধরাস করে কাঁপছে। মেঘ প্রখর নেত্রে দীর্ঘ সময় আবিরকে নিরীক্ষণ করল, একবারের জন্য পলক ফেলল না। আবির দু হাতে নিজের মুখ ঢেকে বসে আছে, ভেতরে ভেতরে কাঁদছে। এটা বুঝতে পেরে মেঘ তড়িৎ বেগে আবিরের কাছে এগিয়ে গেল। আবিরের মাথায় হাত রেখে উৎকীর্ণ কণ্ঠে শুধালো, আবির ভাই কি হয়েছে আপনার? মেঘের স্পর্শ পেয়ে আবিরের ভেতরে কান্না কিছুটা প্রকাশিত হলো। আবিরের কান্না দেখে মেঘের রাকিবের গায়ে হলুদের রাতের কথা মনে পড়ে গেছে। মেঘ আর্তনাদ করে উঠল, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন আমায়, প্লিজ প্লিজ বলুন। আবির হঠাৎই মেঘের হাতটা শক্ত করে ধরল। আকস্মিক ঘটনায় মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। ক্রন্দনরত অবস্থায় আবির কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই এম সরি মেঘ, আই এম রিয়েলি সরি। এই পর্যন্তই ছিল অমৃত ভালোবাসিতকে পর্ব সংখ্যা 58-এর শেষাংশ। কোন অপরাধবোধে এভাবে কাঁদছে আবির? সেদিন ফুপির কাছে কেঁদেছিল, আর আজ মেঘের কাছে। কি এমন অন্যায় করেছে যে এভাবে কষ্ট পাচ্ছে? জানতে হলে পরবর্তী পর্বগুলো অবশ্যই দেখতে হবে। পরবর্তী পর্বগুলো দেখতে অবশ্যই সাথে থাকুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আমৃত্যু ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। পর্ব সংখ্যা 59। আবিরের গ্রন্থিত কণ্ঠে বলা কথাটা মেঘের কর্ণকুহরে প্রবেশ মাত্রই মেঘ কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছে। মেঘের বুক ধড়ফড় করছে, গাত্র জুড়ে রক্ত সঞ্চালন তীব্র থেকেও তীব্র হতে শুরু করেছে। বুকের বাম প্রকোষ্ঠে আবদ্ধ হৃৎপিণ্ডে ব্যথক নাভিশ্বাস অনুভূত হচ্ছে।
আবির ভাইয়ের সংগুপ্ত প্রণয়ের অনলে বারংবার আহত হওয়া মেয়েটার হৃদয় আজ আবিরের আর্তনাতে সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। ভীতিকর অযাচিত পরিস্থিতি সামলানোর অনুমাত্র সামর্থ্য মেঘের নেই। মেঘ ক্ষুদ্র আলোতে আশ্চর্য নয়নে চেয়ে আছে আবিরের পরিশ্রান্ত দৃষ্টতায়। আবিরের হাতে থাকা মেঘের হাতটা থরথর করে কাঁপছে। ক্ষণিকের ব্যবধানে মেঘের অক্ষিপট ভিজে এসেছে। আবির ভাই সরি বলছেন, কিন্তু কেন? চোখের সামনে ঘটা সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে। কাঙ্ক্ষিত ব্যক্তির মুখে অনাকাঙ্ক্ষিত শব্দ অবসহন করতে মেঘের নিজের সাথে নিজেকে প্রভূত বিগ্রহ করতে হয়েছে। মনের আস্তিনের টালমাটাল হাল সামলে মেঘ ভয়ার্ত গলায় জানতে চাইল, আপনার কি হয়েছে? কান্নার তোপে আবিরের কপালের পাশে শিরা উপশিরাগুলো দপদপ করছে। রক্তবর্ণের আঁখি যুগল আরও বেশি রক্তাভ হয়ে গেছে। আবিরের লাগামহীন ক্রন্ধনের সমাপ্তির রেশমাত্র নেই। মেঘের চোখ ছলছল করছে। দুহাত বরফের ন্যায় ঠান্ডা হয়ে যাচ্ছে। বুকের ভেতরের ঘনীভূত নবশ্চর সরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ ভেজা কণ্ঠে আবারও প্রশ্ন করল, আবির ভাই, আপনি কাঁদছেন কেন? আবির ঢুক গিলে মুখ তুলে মেঘের অভিমুখে চাইল। আবিরের চোখ মুখের ধরন অত্যন্ত গুরুগম্ভীর। চেহারায় বিন্দুমাত্র লাবণ্য নেই। মেঘের তুষারের মতন ঠান্ডা দুহাত আবির অতর্কিতে নিজের গালে রাখল। সহসা আবিরের চওড়া দুহাত দিয়ে মেঘের ছোট ছোট হাতকে সম্পূর্ণ ঢেকে ফেলেছে। আবিরের গালের খোঁচা খোঁচা দাড়ি, সেই সাথে গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা জলের স্পর্শে মেঘের সর্বাঙ্গে শীতল হাওয়া বইছে। প্রণয়ের পূর্ণতা পাওয়ার শানিত আক্ষেপে যে ধ্বংসের খেলায় নেমেছিল, সেই ধ্বংসলীলা প্রতিনিয়ত বধ করেছে মেঘের নিষ্কলুন হৃদয়কে। মনের গহীনে এক বছরে আত্মগোপনে মন্থর গতিতে বেড়ে ওঠা অভিমানের ভাবগুলো আজ আবিরের নিগুড় সংস্পর্শে অনুযোগে রূপ নিতে উঠে পড়ে লেগেছে। নিদারুণ ভীতিপ্রদ পরিস্থিতিতে মেঘ হতবিহ্বল হয়ে আছে। লুকোচুরি প্রেমগুলো মনের অন্তরালেই নিথর হয়ে গেছে। আবিরের নীরের দৃষ্টিতে উদ্বেগ স্পষ্ট। আবির আস্তে করে গলা খাকারি দিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, অপ্রসন্নতায় ঘেরা জনপদে আমি না চাইতেও বিশল্যকরুণীর কবলে পড়ে গেছি। পুঁথিগত শব্দে তোকে বোঝাতে আজ আমি অক্ষম। প্রয়োজনে সমস্ত বিপর্যয় নীরবতায় সয়ে যাব, তবুও ব্যর্থতা সইতে পারবো না। মেঘ শান্ত স্বরে নির্দ্বিধায় বলল, আপনাকে ব্যর্থতা সইতে হবে না। আমি সবসময় দোয়া করি যেন আপনি সব কিছুতে সফল হতে পারেন। আমার বিশ্বাস আপনি সফল হবেন ইনশাল্লাহ। এবার অন্তত থামুন প্লিজ। আবির ভেজা চোখে মুচকি হেসে বলল, তবে যে কাউকে অনেক বেশি সহিষ্ণু হতে হবে? মেঘ উদ্বেগহীন কণ্ঠে জানালো, কারো সহিষ্ণুতায় যদি আপনার সাফল্য অর্জিত হয়, তবে সে অমেয় সহিষ্ণু হবে। আবির মেঘের হাতের ওপর থেকে নিজের হাত সরিয়ে মলিন হেসে ঠান্ডা কণ্ঠে বলল, অনেক রাত হয়েছে, ঘুমাতে যান এখন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালেন, আর আপনি? একটু পর যাব। মেঘ নিজের ওড়নার এক পাশটা টেনে আলতোভাবে আবিরের চোখ মুখ মুছে দিচ্ছে। আবির চোখ বন্ধ করে মেঘের স্নিগ্ধতা অনুভব করছে। এতক্ষণ কান্নার কারণে বুঝতে না পারলেও এখন মেঘের গায়ের গন্ধে আবির মত্ত হয়ে যাচ্ছে। মায়াবতীকে ছুতে চাওয়ার উন্মাদনা আঁকড়ে ধরেছে আবিরকে। হৃদয়ের ক্ষত প্রতিহত করার ক্ষমতা আবিরের থাকলেও মেঘের প্রতি অগাধ অনুরক্তি লুকিয়ে রাখার সামর্থ্য আবিরের নেই। মেঘের অনাবশ্যক যত্নে আবিরের বুকে অদ্ভুত শিহরণ জাগছে। আবিরের মনে মেঘকে নিয়ে সর্বদাই সংশয় কাজ করে। মেঘ যেদিন আবিরের চোখে চোখ রেখে আবিরের অনুভূতি জানতে চাইবে, সেদিনই আবিরের সবকিছু ছারখার হয়ে যাবে। কারণ ওই চোখে চোখ রেখে আবির কখনো মিথ্যা বলতে পারবে না। অন্যদিকে নিজেকে নিজে কথা দিয়েছে, মেঘকে প্রতিশ্রুতি দিবে না, বউ করে নিজের অঢেল ভালোবাসার সম্মুখ প্রমাণ দিবে। মেঘের কান্না চিরতরে মুছে দেওয়ার প্রতিজ্ঞা করেছে। সেসব কিছু ভেবেই বারংবার আহত হয় আবির। মেঘকে সম্পূর্ণ নিজের করে নিতে পারছে না, পরিবার নামক বেড়াজালে বাধা পড়ে আছে। এদিকে মেঘের কান্না কমার বিপরীতে দিনকে দিন বেরিয়ে চলেছে। আবির প্রতিনিয়ত নিজেকে দায়ী করছে, আর অন্তরের উত্তাপে নিজেই ঝলসে যাচ্ছে। মেঘ আবিরের চোখ মুখ মুছে শীতল কণ্ঠে বলল, আমাকে রুম পর্যন্ত দিয়ে আসুন। আবির ভ্রুকুচকে ক্ষীণস্বরে বললেন, আসছিলি কিভাবে? মেঘ চট করে বলে ফেলল, যেভাবেই আসি না কেন, তাতে আপনার কি? এখন আমাকে দিয়ে আসবেন, চলুন। আবির আর চোখে মেঘের পানে তাকালো। ক্ষুদ্র আলোতেও মেয়েটার ক্রোধিত মুখশ্রী জল করছে। আবির মৃদু হাসল। আবিরের হাসি দেখে মেঘ হতাশ হয়ে ভারী নিঃশ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বিড়বিড় করে বলল, ওই যে দেখুন, দরজায় দাঁড়িয়ে তানারা আমাকে দেখে কেমন করে হাসছে।
মেঘের আজগুবি কথা শুনে আবির না হেসে থাকতে পারল না। অকস্মাৎ জোরে শব্দ করে হাসতে শুরু করেছে। আবিরের মুখে হাসি ফোটাতে পেরেছে বলে মেঘ আহ্লাদে গলে যাচ্ছে। আবিরের হাস্যোজ্জ্বল চেহারায় অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে আওড়ালো, আপনি যতবার নিরাশ হবেন আমি ঠিক ততবার আপনার মনে আশার আলো জ্বালাবো। আমৃত্যু আপনার পাশে হিতৈষীর ছায়া হয়ে থাকব। আবেগে আপ্লুত মেঘের রঙিন দৃষ্টতার অন্ধকার মুহূর্তেই সরে গেছে। রং বেরঙের স্বপ্নে সেজে উঠেছে মনের আঙ্গিনা। আবিরের নজর মেঘের দিকে পড়তেই জিভ দিয়ে ঠুট বিজিয়ে ভ্রু নাচালো। মেঘ লজ্জায় চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, আপনার হৃদয়ের অনুভূতি সমাপ্তির পূর্বেই নবরূপে সৃজন করব তৃপ্তির নিকেতন। আবির বসা থেকে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বলল, ম্যাম চলুন। আবির হাঁটছে, মেঘও আবিরের পিছু পিছু হাঁটছে। কিছুটা আলোকিত ছাদ পেরিয়ে দরজার কাছে আসতেই মেঘ চোখে অন্ধকার দেখছে। হঠাৎ মনে পড়ে গেল, সত্যি সত্যি যদি তানারা এখানে থাকে। মেঘ ভয়ে আবিরের শার্ট খামচে ধরেছে। মেঘের অধীরতা বুঝতে পেরে আবির একটু থেমে মেঘের পিঠ পেরিয়ে অন্য পাশের কাঁধে আলতোভাবে হাত রেখেছে। অকস্মাৎ মেঘ চিৎকার দিয়ে উঠেছে, আ! আবির তড়িৎ বেগে মেঘের মুখ চেপে শক্ত কণ্ঠে বলল, আরে পাগল, আমি ধরেছি, তানারা ধরেনি। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, আপনি এভাবে ধরেছেন কেন? আমি ভয় পেয়ে গেছি, বলে ধরবেন না? আবির নাক মুখ কুঁচকে চিবিয়ে চিবিয়ে বলল, আপনাকে ছুটে গেলে অনুমতি নিতে হবে? মেঘ মনমরা হয়ে বলল, অন্ধকারে ভয় লাগে। আবির কিছুটা সরে গিয়ে শক্ত কণ্ঠে বলল, তোর কাছে ফোন আছে না? ফ্ল্যাশ জ্বালা। নুনিট। কেন? মেঘ দুহাতে আবিরের বাহু চেপে ধরে বলল, আপনিই আছেন। আবির নিঃশব্দে হেসে সিঁড়ি দিয়ে নামছে। মেঘের রুমের সামনে আসতেই মেঘ শান্ত স্বরে বলল, আপনি কিন্তু এখন আর ছাদে যাবেন না। কেন? আপনি রুমে না থাকলে আমার ভয় লাগে। আবির কপাল গুটিয়ে বলল, আমার রুমে আমি থাকার সাথে আপনার ভয় পাওয়া না পাওয়ার কি সম্পর্ক? মেঘ সাফাই দেওয়ার স্বরে বিড়বিড় করে বলল, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশের রুমে মানুষ থাকা আবশ্যক। আপনার রুম ফাঁকা থাকলে তানারা আমাকে ভয় দেখানোর সুযোগ পেয়ে যাবে। আবির নিঃশব্দে হেসে বলল, এত বছর যে আমার রুম ফাঁকা ছিল, তখন মনকে কিভাবে সান্ত্বনা দিতেন? মেঘ একরাশ বিরক্তি নিয়ে বলে উঠল, আপনি এত কথা বলেন কেন? ছাদে যেতে বারণ করেছি মানে যাবেন না। কথাটা বলেই মেঘ ফুস করে শ্বাস ছাড়ল। আবির ভ্রুকুচকে দু আঙুলে মেঘের নাকের আলতোভাবে চেপে মোলায়েম কণ্ঠে বলল, সরাসরি নিষেধাজ্ঞা দিলেই হয়, মিথ্যা অজুহাত দেওয়ার কি প্রয়োজন? মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ঘুমান আপনি, আমিও ঘুমাতে যাচ্ছি। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। সময় চলছে নিজস্ব গতিতে। আরও একটা ঈদ কেটে গেছে। মোজাম্মেল খানের কথা মতো এবার সব দায়িত্ব আবির আর তানবীর একাই সামলিয়েছে। গত ঈদে মেঘ শুধু আবির তানবীরকে পাঞ্জাবি দিলেও এই ঈদে সবার জন্য পাঞ্জাবি ডিজাইন করেছে। আর পাঞ্জাবিগুলো মোজাম্মেল খান নিজে গিয়ে পছন্দ করে নিয়ে আসছিলেন। মেঘের পরীক্ষার জন্য আপাতত বিয়ের ব্যাপারে মোজাম্মেল খান কোনো কথাবার্তা বলছেন না। তাই আবির আর তানবীর দুজনেই বেশ নিশ্চিন্ত। বাসায় সবাই নিজেদের মতো বেশ শান্তিতে আছে। ইকবাল খান মাঝে মাঝে আবিরের রুমে গিয়ে আবিরকে আলাদাভাবে বুঝিয়ে আসেন। আবিরের সাথে মেঘের সম্পর্ক আগের থেকে বেশ ভালো হয়েছে। দুজনের মধ্যে ছোটোখাটো খুনসুটি সর্বক্ষণ লেগেই থাকে। একে অপরকে ভালোবাসে। দুজন দুজনকে ভালোবাসা উপলব্ধি করতে পারে, তবুও মুখ ফুটে কেউ কাউকে ভালোবাসি বলতে পারে না। আবির যেমন নিজের গতিতে বাধা, তেমনি মেঘও নিজের গণ্ডিতে বন্দী হয়ে আছেন। মিনহাজের ঘটনার পরপর মনে মনে প্রতিজ্ঞা করেছিল, যতদিন পর্যন্ত আবিরের প্রণয়ের প্রমাণ না পাবে ততদিন পর্যন্ত মেঘ আবিরকে কিছুই বলবে না। ধীরে ধীরে মিনহাজদের সাথেও মেঘের সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে। তানভীর নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, তবে সময় পেলে আবিরের গাড়ি নিয়ে ভাই বোনেদের সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করে। ফুপিদের বাসার সাথেও যোগাযোগ ভালো হয়েছে। 15 দিন কিংবা মাসে একবার হলেও যাতায়াত হয়। সবার সম্পর্ক ভালো থাকলেও মিম আর আরিফের সম্পর্ক এখনও টম অ্যান্ড জেরির মতো। মেঘ একটুর জন্য চোখের আড়াল হলেই মিম কোনো এক অঘটন ঘটিয়ে ফেলে। আরিফ প্রথম প্রথম আম্মুর কথা ভেবে মিমের দুষ্টামি সহ্য করলেও এখন আর করে না। সুযোগে দুইটার পিছনে লাগে। আজ সকাল থেকেই শিমুল আর সুহাগ তানভীরকে কল দিচ্ছে। অনেকদিন যাবৎ বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, তাই তানভীর বিকেলের দিকে বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়েছে। শিমুল আর সুহাগ দুজনেই আগে থেকে উপস্থিত। একসঙ্গে ঘুরোঘুরি করে আড্ডা দিচ্ছিল আর চা খাচ্ছিল। তানভীর চায়ের চুমুক দিয়ে রাস্তার দিকে তাকাতেই সহসা ভ্রু কুচকাল।
বন্যা কিছু জিনিসপত্র নিয়ে একা একা হনহন করে যাচ্ছে। তানভীর চায়ের কাপ রেখে তড়িঘড়ি করে উঠে বলল, তোরা বস, আমি আসতেছি। সোহাগ ধীরকণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছিস? তানভীর মেকিশরে জবাব দিল, প্রেম করতে। তানভীর যেতে যেতে বন্যা অনেকটাই সামনে চলে গেছে। তানভীর পেছন থেকে ডাকল, বন্যা। আচমকা পুরুষালী কণ্ঠে নিজের নাম শুনে বন্যা ফিরে তাকালো। তানভীরকে দেখে কিছুটা স্বস্তি পেল। স্বাভাবিক কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় গিয়েছিলে? একটা ফ্রেন্ডদের বাসায় গিয়েছিলাম, আর কিছু কেনাকাটা করেছি। তানভীর হাত বাড়িয়ে বলল, ব্যাগটা আমাকে দাও। আমি এগিয়ে দিয়ে আসছি। বন্যা তড়িৎ বেগে বলল, না, আমি নিতে পারবো। বিশ্বাস রাখতে পারো না? তোমার ব্যাগ নিয়ে পালাবো না আমি। বন্যা ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি একবার বলেছি আপনি পালাবেন? তাহলে ব্যাগটা দাও। ব্যাগ নিতে গিয়ে বন্যার হাতে তানভীরের হাত লাগতেই বন্যা তৎক্ষণাৎ ব্যাগ ছেড়ে হাত সরিয়ে ফেলেছে। তানভীরের তপ্ত স্পর্শ অনুভব হতেই বন্যার বুক কেঁপে উঠেছে। তানভীর ব্যাগ ধরে বিস্ময় সমেত তাকিয়ে প্রশ্ন করল, কোনো সমস্যা? না। তানভীরকে কে বোঝাবে? বন্যার কাছে তানভীর মানুষটাই সমস্যা। বন্যা যতটা সম্ভব তানভীরের থেকে নিজেকে গুটিয়ে রাখে, তবুও ততটা পারে না। কোনো না কোনোভাবে মানুষের সাথে দেখা হয়েই যায়। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি এখানে কেন আসছিলেন? বন্ধুরা দেখা করার জন্য বারবার কল দিচ্ছিল, তাই আসছি। এখানে চলে আসছেন যে? বন্ধুরা খুঁজবে না? আমাকে ব্যাগটা দিয়ে বন্ধুদের কাছে যান, আমি নিতে পারবো। এত কথা বলো কেন তুমি? আমি সাথে যাচ্ছি, এটা ভালো লাগছে না। তানভীরের ধমকে বন্যা কিছুটা কেঁপে উঠল। তানভীর সহসা কৌতুক স্বরে বলল, আরে মজা করছিলাম, চলো তোমাকে এক কাপ চা খাইয়ে রিকশায় উঠিয়ে দিচ্ছি। বন্যা নাক কুচকে বলল, চা খাবো না, ধন্যবাদ। তানভীর শব্দ করে হেসে বলল, আমি তো জানতাম তোমার চা খুব পছন্দ, এখন আমি বলছি বলে খাবে না? বন্যা কিছুটা উত্তেল কণ্ঠে শুধালো, আপনাকে কি বলেছে? মেঘ। সেটা তুমি জেনে কি করবা? খাবে কিনা বলো। বন্যা আস্তে করে বলল, ঠিক আছে। অনেকটা সামনে গিয়ে রাস্তার পাশে একটা চায়ের দোকানে দুজনে চা খেতে দাঁড়িয়েছে। আশেপাশে তেমন মানুষজন নেই। চায়ের দোকানে 4 থেকে 5 জন লোক চা খাচ্ছে, আর মধ্যে 2 জন সিগারেট টানছে। বন্যা গোল গোল চোখে সেই লোকেদের দিকে তাকিয়ে আছে। তাদের হাবভাব দেখে বন্যার ভ্রুযুগল আরও কুঁচকে আসে। তানভীর সে দৃশ্য দেখে বলল, তুমি বরং এ পাশে দাঁড়াও, তাহলে ধোঁয়া আসবে না। বন্যা অতর্কিতে তানভীরের পানে তাকালো। কিছু একটা জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। তানভীর তপ্তস্বরে বলল, কিছু বলবে? বন্যা এপাশ ওপাশ মাথা নেড়ে না করল। তানভীর পুনরায় প্রশ্ন করল, তুমি কি কোনো কারণে আপসেট? বন্যা চোখ তুলে তাকালো, তবে কিছু বলল না। বন্যা রাস্তার দিকে মুখ করে দাঁড়ানো, আর তানভীর রাস্তার পাশে দাঁড়ানো। এদিকে সচরাচর গাড়ি চলাচল করে না। হঠাৎ 2-1টা গাড়ি আসে। বন্যার সঙ্গে সরাসরি চোখাচোখি হতেই তানভীর বন্যার মাদকের ন্যায় চোখে গহীনে ডুবে গেছে। আশপাশ ভুলে নীরের দৃষ্টিতে বন্যাকে দেখছে। আচমকা বন্যা এগিয়ে এসে তানভীরের পেট বরাবর শার্ট আঁকড়ে ধরে শক্ত করে টান দিতেই তানভীর বেসামাল হয়ে বন্যার সঙ্গে ধাক্কা খেল। তানভীরের ঘুর কাটতেই খেয়াল করলো একটা পিকআপ নিয়ন্ত্রণহীন হয়ে তানভীরের পাশ কেটে স্পিডে চলে গেছে। তানভীর সঙ্গে সঙ্গে এপাশে দেখল। এদিকে বন্যা দুহাত এখনো তানভীরের পেটে। কয়েক মুহূর্তে তানভীর স্বাভাবিক হলো। বন্যার স্পর্শ অনুভব করা মাত্রই তানভীরের সারা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠেছে। নিজেকে সামলে তানভীর সঙ্গে সঙ্গে সরে দাঁড়িয়েছে। বন্যার আগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনাকে এতবার ডাকলাম, কথা কানে যায়নি? তানভীর বন্যার ক্রোধিত চোখ মুখ দেখে মৃদু হাসল। তানভীরের মস্তিষ্ক এখনও বন্যার স্পর্শে অনুভবে মেতে আছে। কি হয়েছে বা কি হতে যাচ্ছিল এসবে তানভীরের বিশেষ কোনো মনোযোগ নেই। তানভীরের ঠোঁটে হাসি দেখে বন্যার মেজাজ আরও বেশি খারাপ হলো। রাগে কটমট করতে করতে বলল, আপনি হাসছেন? এখন যদি গাড়িটা আপনার উপর দিয়ে যেত তখন কি হতো? তানভীর মৃদু হেসে জানালো, জানি না। বন্যা ফের বলে উঠল, রাস্তাঘাটে এভাবে চলাফেরা করেন? তানভীর কপাল গুটিয়ে প্রশ্ন করল, কিভাবে চলাফেরা করি? অসাবধানতায়। ও। বন্যা ফুঁস করে উঠল, ওহ কি? আপনার কিছু একটা হয়ে গেলে বাসার অবস্থা কি হতো একবার ভেবেছেন? তানভীর কপাল কুঁচকে বলল, কি হতো? তানভীরের দুষ্টুমি বুঝতে পেরে বন্যা রাগে আরও বেশি ফুঁসছে। রাগের কারণে বন্যার ঠোঁট দুটা স্বাভাবিকের তুলনায় বেশ সরু হয়ে গেছে।
গোলাপি লিপস্টিকে সরু উষ্ঠদয়ে তানভীরের নজর স্থির হয়ে আছে। বন্যার আগে একের পর এক কথা বলছে। তানভীর অবাক লোচনে শুধু ঠুটেই চেয়ে আছে। বন্যা অকস্মাৎ বলে উঠল, আমি এক্ষুনি মেঘকে কল দিয়ে সব বলবো। মেঘের নাম শুনে তানভীরের এবার টনক নড়ে উঠল। তৎক্ষণাৎ বলল, প্লিজ বনুকে কিছু বলো না। বন্যা ভারী কণ্ঠে বলল, আপনি কতটা কেয়ারলেস এটা তো ওর জানা দরকার। আমি এখনই কল দিচ্ছি। বন্যা মেঘকে কল দেওয়ার জন্য নাম্বার বের করতে লাগলো। তানভীর বন্যার হাত থেকে ফোন নিয়ে নিজের পকেটে রেখে গম্ভীর কণ্ঠে বলল, আর যাই করো সমস্যা নাই, কিন্তু বনুকে আজকের ঘটনা বলো না প্লিজ। কেন? তানভীর মনে মনে বিড়বিড় করল, ভাইয়া যদি জানতে পারে আমার জন্য বনু কান্না করেছে, তাহলে সবার রাগ আমার একার উপর ছাড়বে। ওমা, আমি নাই। তানভীর ঢুক গিলে উষ্ণ স্বরে বলল, বনুকে বললে বাসার সবাই জেনে যাবে। বনু কান্নাকাটি করে নাজেহাল অবস্থা করে ফেলবে। বাসার মানুষের বকাও খেতে হবে। বন্যা চাপা স্বরে বলল, মেয়েকে খুব ভালোবাসেন তাই না? তানভীর কপাল কুঁচকে মৃদু হেসে জবাব দিল, হ্যাঁ, খুব ভালোবাসি। তানভীর মনে মনে আওড়ালো, বনুর বেস্ট ফ্রেন্ডকেও খুব ভালোবাসি। বন্যা ধীর কণ্ঠে বলল, মেঘও আপনাকে অনেক ভালোবাসে। ওর জন্য আর বাসার সবার জন্য হলেও একটু সাবধানে চলাফেরা করবেন। আপনার একটু উদাসীনতায় পুরো পরিবারকে কাটতে হবে, তাই প্লিজ সাবধানে চলাফেরা করবেন। তানভীর নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ইনশাল্লাহ চেষ্টা করব। চায়ের দোকানের মামা কোথায় চলে গেছিলেন? এতক্ষণে কোথা থেকে এসে জিজ্ঞেস করলেন, মামা আপনাদের কি চা দিব? তানভীর উচ্চস্বরে বলল, একটা আদা চা আর একটা লেবু চা। লেবু চাতে চিনি একটু বেশি দিবেন। বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কিভাবে জানেন আমি লেবু চা খাই আর চিনি বেশি খাই? তানভীর আর চোখে আকাশের পানে তাকিয়ে অকস্মাৎ বলে উঠল, ঠিকই তো, আমি কিভাবে জানি? বন্যা গম্ভীর কণ্ঠে বলল, প্রশ্নটা আমি আপনাকে করেছি। তানভীর মেকিস্বরে বলল, উত্তর ভাবতে সময় দিবে তো নাকি? বন্যা তানভীরের হাবভাব দেখে প্রখর তপ্তস্বরে বলল, থাক, আর উত্তর দিতে হবে না। বাঁচা গেল। বন্যা সূক্ষ্ম নেত্রে তাকালো, ততক্ষণে তানভীর চা আনতে চলে গেছে। চা খেতে খেতে বন্যা বেশ কয়েকবার তানভীরের দিকে তাকিয়েছে। তানভীর সেটা বুঝতে পেরে আগে থেকে সাবধান হয়ে গেছে। চা খাওয়া শেষে চায়ের বিল দিয়ে কিছুটা সামনে এগিয়ে বন্যাকে একটা রিকশায় উঠিয়ে দিল। যাওয়ার আগে পকেট থেকে বন্যার ফোনটা বের করে দিতে দিতে আবারও বলল, প্লিজ বনুকে কিছু বলো না। তানভীর আবারও সোহাগদের কাছে গেল। খানবাড়িতে আজ মেঘ আর মিমের হৈহুল্লোড়ে মেতেছে। গতকালই মেঘদের প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। প্র্যাকটিক্যাল এখনও বাকি, তবে প্র্যাকটিক্যাল নিয়ে মেঘের তেমন কোনো টেনশন নেই, কারণ তামিম আর মিনহাজ দুজনে মেঘ আর বন্যার প্র্যাকটিক্যালের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। যদিও দায়িত্বটা আবিরের থেকে মাফ চাওয়ার জন্যই নিয়েছে। মেঘ বন্যা সেসব কিছু জানে না। পরীক্ষা শেষ হওয়ার খুশিতে মেঘ আজ রাতের বেলা বাসার মানুষদের রান্না করে খাওয়াবে। রান্না ভালো হলে পরবর্তীতে অন্য একদিন ফুপ্পিদেরও দাওয়াত দিবে। বিকেলের দিকে মেঘ আবিরের নাম্বারে কল দিল। আবির কল রিসিভ করে মোলায়েম কণ্ঠে বলল, বলুন। মেঘ ভ্রুকুচকে বলল, আপনি আমাকে সবসময় আপনি বলে সম্বোধন করেন কেন? ভালো লাগে তাই। মেঘ চাপা স্বরে বলল, সেসব বাদ দেন, রাতে কি খাবেন বলুন। মেঘের কথা শুনে আবির নিঃশব্দে হেসে রাকিবের দিকে তাকালো। রাকিব আস্তে করে বলল, কি হয়েছে? আবির ফোনটা একটু দূরে সরিয়ে বিড়বিড় করে বলল, নিজেকে আজ বিবাহিত মনে হচ্ছে। পুনরায় ফোন কানে ধরে বলল, যা রান্না হবে তাই খাবো। মেঘ কপট রাগ দেখিয়ে বলল, আপনি যা বলবেন তাই করব। আপনি রান্না করবেন? জি স্যার। আবির ভারী কণ্ঠে বলল, রান্না করার কোনো প্রয়োজন নেই। আমি বাসায় আসার সময় সবার জন্য খাবার নিয়ে আসবো, আপনি সবাইকে দিয়ে দিয়েন। মেঘ রাগে স্বরে বলল, না, আমি রান্না করব। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, শরীরে যদি আবার তেল পড়ে? মেঘ অদম্য কণ্ঠে বলে উঠলেন, কিছু হবে না, আপনি শুধু বলুন কি খাবেন। পোলাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কাটতেই রাকিব বলল, আমি একটা বিষয় সবসময় খেয়াল করি, তুই মেঘকে রান্না করতে দিতেই চাস না, সমস্যা কি তোর? তোর বউ কালো হয়ে যাবে এই ভয়ে রান্নাঘরে ঢুকতে দেস না। আবির গুরুভার কণ্ঠে বলল, ও আমার মানে সম্পূর্ণ আমার, ফর্সা হলেও আমার, কালো হলেও আমার, আমারই থাকবে। ও সবেতেই আমার, কিন্তু সমস্যা হচ্ছে বাসার মানুষ। বিয়ে দেওয়ার ভয়ে আমি আগে থেকেই ওকে রান্না করতে দিতাম না, অথচ চাচ্চু সেই বিয়ে দিতেই উঠে পড়ে লেগেছে। এখন একটু শান্ত আছে ঠিকই, তবে যদি একবার রান্নাবান্না শিখে ফেলে তাহলে আর ওনাকে আটকানো যাবে না।
রাকিব ঠাট্টা স্বরে বলল, ভালোই হবে, মেঘের বিয়েতে আবির দেওয়া না। বাবুর বাবা হতে গিয়ে হয়ে যাবে মামা। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, নিজের মুখটা বন্ধ রাখ শালা, নয়তো তোর মাথা ফাটিয়ে আমি চলে যাব থানা। রাকিব মৃদুস্বরে বলল, আমি কি তোর শালা? তুই শালা না হলেও তোর কর্মকাণ্ড শালার মতোই। ভুলেও যদি উল্টোপাল্টা কথা বলবি তাহলে তোর খবর আছে। রাকিব হাসতে হাসতে বলল, আমি ভাবছি মেঘের বিয়েতে। আবির কপাল কুঁচকে রক্তাপ চোখে তাকাতেই রাকিব থতমত খেয়ে বলল, আরে তোর আর মেঘের বিয়ের কথা বলছি। কিছু বলতে হবে না, আমি বাসায় চলে যাচ্ছি, তুই সামলে নিস। আচ্ছা। আবির মাগরিবের নামাজের কিছুক্ষণ পর বাসায় আসছে। রান্নাঘরে মেঘ আর মিম রান্না করছে। বাড়ির তিন কর্তি সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছেন। আবির বাসায় ঢুকে এই দৃশ্য দেখে ভ্রু কচকালো। কিছু বলতে গিয়েও বলল না। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে আসছে। আবিরকে দেখে মালিহা খান বললেন, কি রে আবির, কফি করে দিব? না, তোমরা গল্প করো, আমি করছি। তুই রান্নাঘরে যাবি? আবির গম্ভীর কণ্ঠে বলল, কেন, রান্নাঘরে যাওয়া কি বারণ? আমাদের জন্য বারণ। মেঘ ফোন নিয়ে রান্না করতে গেছে। আমাদের আশেপাশে ভিড়তেও নিষেধ করেছেন। দেখ তোকে অনুমতি দেয় কিনা। আবির রান্নাঘরের সামনে যেতেই মেঘ চেঁচিয়ে উঠল, আপনি রান্নাঘরে আসবেন না। কেন? আপনার কি লাগবে বলুন, আজ রান্নাঘরের দায়িত্ব আমার। আবির উষ্ণ স্বরে বলল, আর তোকে দেখে রাখার দায়িত্ব আমার। আবিরের কথা শুনে মেঘের থেকেও বেশি মিম লজ্জা পেয়েছে। দুজন প্রেমিক প্রেমিকার মাঝে তৃতীয় পক্ষ হিসেবে থাকতে চায় না সে, তাই মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যাচ্ছে। আবির রাগী স্বরে বলল, তুই কোথায় যাচ্ছিস? মিম আস্তে করে বলল, রেস্ট নিয়ে আসতেছি। আবির গ্যাসে গরম পানি বসিয়ে মেঘের রান্নাগুলো চেক করছে। পোলাও, ডিম ভুনা ছাড়াও আরও 2-3 আইটেম অলরেডি করে ফেলেছে। রান্নাঘরের একপাশে রান্নার ভিডিও চলছে। আবির সবগুলো একটু একটু করে টেস্ট করেছে, আদৌ খাওয়ার যোগ্য হয়েছে কিনা বোঝার জন্য। মেঘকে রান্না করতে দিতে চায় না ঠিকই, কিন্তু রান্না করার পর সেই রান্না কেউ মুখে তুলতে না পারলে এটাও আবিরের জন্য অপমানজনক বিষয়। সবগুলো চেক করে আবির টুকটাক বলে দিচ্ছে। পরিশেষে পোলাও মুখে দিয়ে আবির থ হয়ে গেছে। মেঘও আহমকের মতো আবিরকে দেখছে। আবির কোনো রকমে গিলে ধীরকণ্ঠে শুধালো, লবণ দেসনি? না। কেন, রেসিপিতে লবণ দেয়নি তারা? দিয়েছিল, তাহলে তুই দেসনি কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, ভাতে কেউ লবণ দেয়? মেঘের কথা শুনে আবির বেকুব বনে গেল। এমন সময় আলী আহমদ খান আর মোজাম্মেল খান বাসায় আসছেন। আবির তাড়াতাড়ি কফি করে রান্নাঘর থেকে বেরিয়ে এসে মালিহা খানকে ইশারায় রান্নাঘরে যেতে বলল। মালিহা খান গেলেও মেঘের জেদের কারণে তিনি বিশেষ কোনো সাহায্য করতে পারেনি। ঘণ্টাখানেক পর সবাই খাবার টেবিলে আসছে। মেঘ আজ নিজের হাতে সবাইকে খেতে দিচ্ছে। মালিহা খান দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছেন কোনটাতে লবণ কম হয়েছে, কোনটাতে বেশি হয়েছে। আবির আর তানভীর মিটিমিটি হাসছে। মোজাম্মেল খানের নজরে পড়তেই ফুস করে উঠলেন, এত হাসাহাসি করো না, তোমরা যাও এতগুলো আইটেম রান্না করে নিয়ে আসো, তারপর দেখি কেমন হয়। তানভীর ঠোঁট বেঁকিয়ে বলল, আমরা সেই জন্য হাসছি না, আপনি যে এ অবস্থায় বনুকে বিয়ে দেওয়ার কথা ভাবছেন তার জন্য হাসছি। মোজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এমন বাড়িতেই মেয়ে বিয়ে দিব যেখানে আমার মেয়েকে রাধুনি নয় রাজরানী হয়ে থাকবে। তানভীর মাথা নিচু করে মনে মনে আওড়ালো, আর সেটাই খানবাড়ি, এখানেই আমার বোন রাজরানী হয়ে থাকবে, অথচ আপনি বুঝতে পারছেন না। রাত 10টার পরে মেঘ আবার রান্না করতে গেছে। এবার আর কোনো রেসিপির চেষ্টা করেনি। সবার জন্য নুডলস রান্না করে মিম তানভীরকে রুমে দিয়ে কিছুটা আবিরের জন্য নিয়ে গেছে, আর বাকিটা বাসার সবার জন্য রেখে গেছে। মেঘ দরজায় দাঁড়িয়ে আস্তে করে বলল, আসবো? আবির ওয়ার্ড্রোফে জামা কাপড় রাখছিল। ঘাড় ঘুরিয়ে মেঘের অন্ধকারাচ্ছন্ন চেহারা দেখে থমকে দাঁড়ালো। হতবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেঘ চিবুক নামিয়ে মৃদুস্বরে বলল, আমার রান্না ভালো হয়নি, হয়তো পেট ভরেনি, তাই নুডলস নিয়ে আসছি। আবির মৃদু হেসে বলল, বিষ নিহিত জেনেও প্রতিনিয়ত আমরা কত কি খাচ্ছি, সেখানে আপনার লবণ কম মশলা বেশি খাবার, এ আর এমন কি? মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি কিছুই ঠিক মতো পারি না। আবির কোমল কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ আস্তে করে বলল, আপনাকে আগেও বলেছি, আজ আবারও বলছি, রান্নার বিষয় নিয়ে ভুলেও মন খারাপ করবেন না।
পৃথিবীতে কেউই পারফেক্ট না। মেনে নেয়া আর মানিয়ে নেওয়ার মধ্য দিয়েই সারা জীবন কাটাতে হয়। ম্যাক মুখ ফুলিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির আবারও বলল, আপনার জন্য 2টা শার্ট রেখেছিলাম, দেয়া হয়নি আর। পুরাতন শার্ট নেবেন নাকি নতুন কিনে দিব? আবির ইস্ত্রি করা 2টা শার্ট বের করে মেঘের দিকে এগিয়ে দিল। একটা সাদা আর একটা কফি কালার। মেঘ শার্ট 2টা দেখে সহসা আবিরের দিকে তাকালো। আবিরের পরনেও শুভ্র রঙের একটা শার্ট। মেঘ মনে মনে সহসা গর্জন করে হঠাৎ বলে উঠল, পুরাতনে নিব, কিন্তু আমি এই সাদা শার্টটা নিব না, আপনার পরনেরটা নিব। আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, আচ্ছা ওই 2টা আপাতত নিয়ে যান, কালকে এটা ধুয়ে তারপর আমি দিয়ে আসবো না। মেঘ শ্বাস ছেড়ে নিরেট কণ্ঠে বলল, শার্ট আমি ধুইতে পারবো, দিলে এক্ষুনি দেন, নয়তো লাগবে না। আবির সঙ্গে সঙ্গে শার্ট খুলে একটা টি শার্ট পরে সাদা শার্ট মেঘকে দিয়ে দিল। মেঘ 3টা শার্ট নিয়ে যেতে যেতে বলল, নুডলসটা খেয়ে নিন। রুমে এসেই দরজা বন্ধ করে আবিরের পরনের সাদা শার্টটা মেঘ জামার উপর দিয়েই পরে নিয়েছে। শার্ট লম্বায় হাঁটুর কিছুটা উপর পর্যন্ত পৌঁছেছে, তবে সেসবে মেঘের মনোযোগ নেই। মেঘ চোখ বন্ধ করে আপন মনে আবিরের গায়ের গন্ধ উপলব্ধি করছে। কল্পনাতে আবিরকে নিয়ে শতাব্দী পেরিয়ে যাচ্ছে। অজানা অনুভূতি মেঘের মনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। মেঘ পুরো ঘরে ছুটি ছুটি করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। লজ্জায় মেঘের নাক মুখ লাল হয়ে যাচ্ছে। বারবার হাত দিয়ে মুখ ঢাকছে, আবার আঙুল ফাঁক করে নিজেকে দেখছে। অকস্মাৎ আবির ভাইয়ের মতো হাতা ফোল্ড করতে শুরু করেছে। আবিরের মতো সুন্দর না হলেও মেঘ সেভাবেই কোমরে হাত রেখে ফ্যাশন করছে। একটু পরপর শার্টের গন্ধ শুকছে। প্রায় 20 মিনিট পর মেঘ বিছানায় শুয়ে 2 চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এই পর্যন্ত ছিল আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব 59। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আপলোড করা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমৃত্যু ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। পর্ব সংখ্যা 60। দেখতে দেখতে মাসখানেক কেটে গেছে। এর মধ্যে মেঘের প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গেছে। অন্যদিকে আবিরের ব্যস্ততা দ্বিগুণ বেড়েছে। সকালে নাস্তা করে বাসা থেকে বের হয়। ফিরতে ফিরতে প্রায় রাত 10টা থেকে 11টা বেজে যায়। মেঘ প্রায় প্রতি রাতেই ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করে। প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতে কখনো ক্লান্ত হয় না মেয়েটা। আজ শুক্রবার, স্নিগ্ধ শীতল পরিবেশ। মেঘের ঘুম ভাঙে প্রায় 10টার দিকে। ফ্রেশ হয়ে আপন মনে নিচে যাচ্ছিল। আচমকা সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ালো। তানভীরের রুমের ভেতর থেকে আসা পড়ার শব্দে মেঘ সহসা ভ্রু কুঁচকে তানভীরের রুমের দিকে তাকালো। 1 সেকেন্ড দেরি না করে তানভীরের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। মেঘকে দেখে তানভীর পড়া থামিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কিছু বলবি? মেঘ হা করে 2 হাতে মুখ ঢেকে উত্তেজিত কণ্ঠে বলল, তুমি পড়তে বসেছ? তানভীর নম্র স্বরে বলল, সামনে পরীক্ষা। মেঘ বিস্ময় সময় তানভীরকে দেখছে। বাসার মেয়ে সংঘটিত ঘটনার পর থেকে বাবা ছেলের সম্পর্কে যেমন ফাটল ধরেছে, তেমনি ফাটল ধরেছে পড়াশোনার সাথেও। রাজনীতিতে জড়ানোর পর পড়াশোনাটা কেবল সার্টিফিকেটের জন্যই চালিয়েছে। পরীক্ষা ব্যতীত কখনো কলেজের গণ্ডিও পার হয় না। এত বছর পর হঠাৎ তানভীরকে পড়তে বসতে দেখে মেঘের বিস্ময় যেন কমছেই না। এক ছুটে গেল হালিমা খানের কাছে। একে একে সবাইকে তানভীরের পড়ার কথা বলেছে। সেসব শুনে মিম আর আদিও তানভীরকে এক নজর দেখে গেছে। মেঘ রুমে এসেই দেখে বন্যা কল দিচ্ছে। বন্যার কল রিসিভ করেই মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, জানিস কি হয়েছে? বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে? ভাইয়া পড়তে বসেছে। বন্যা ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, এমনভাবে বলছিস, আমি তো মনে করেছিলাম কাউকে মার্ডার করে ফেলেছেন। অবশ্য বলা যায় না, করতেও পারে। মেঘের হাস্যোজ্জ্বল চেহারা মুহূর্তেই বেদনার ছাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। উজ্জ্বল দৃশ্যটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল, সরি, আমি ভাইয়ার ব্যাপারে তোকে কিছু বলবো না ভেবেছিলাম, তারপরও মুখ ফসকে বেরিয়ে গেছে, কিছু মনে করিস না প্লিজ। বন্যা ভাব নিয়ে বলল, অনেক রাগ দেখানো হয়েছে, থাক বেবি, আর রাগ করতে হবে না। আর আমিও সরি, আসলে এভাবে তোর কলিজের টুকরা ভাইকে নিয়ে কথা বলা উচিত হয়নি। মেঘ মৃদু হেসে বলল, বাদ দে এসব কথা, এখন তুই বল, কেন কল দিয়েছিলি? শুনলাম মিনহাজের পা ভেঙে গেছে। বন্যা কথা শেষ করার আগেই মেঘ ফুস করে উঠে রাগে সরে বলল, তো কি বলতে চাচ্ছিস, আমার ভাই ওর পা ভেঙে ফেলছে? বন্যা রাশভারী কণ্ঠে বলল, আমি এই কথা বলবো কেন? বুঝলাম ভাইকে খুব ভালোবাসিস, তাই বলে আমার কথা শেষ করার আগে চিৎকার দিয়ে উঠবি? ঠিক আছে বল।
ফুটবল খেলতে গিয়ে কিভাবে যেন পা ভেঙে গেছে, এখন হাসপাতালে ভর্তি আছে। মিষ্টিরা সবাই দেখতে যেতে যাচ্ছে, তুই তাদের নাম্বার ব্লক করে রাখছিস, তাই আমাকে বারবার কল দিচ্ছে। তুই কি যাবি? ম্যাক ধীর কণ্ঠে বলল, আজ শুক্রবার, আব্বু বড়াব্বু সবাই বাসায়, দেখি যেতে দেয় কিনা। আচ্ছা, আমাকে জানাইস। ঠিক আছে। ম্যাক নিচে আসতেই আব্বুর সাথে দেখা। ম্যাক ভয়ে ভয়ে বলল, আব্বু, আমার একটা ফ্রেন্ড পায়ে ব্যথা পেয়েছে, সবাই দেখতে যাবে, আমিও যাই। মোজাম্মেল খান মেয়ের দিকে তাকিয়ে মলিন হেসে বললেন, ঠিক আছে যাও, তানভীরকে নিয়ে যেতে বলবো? ভাইয়া পড়তেছে। মোজাম্মেল খান আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে বলল, কি, তোমার ভাই পড়তে বসছে? ম্যাগ নিঃশব্দে হেসে বলল, হ্যাঁ, অনেকক্ষণ যাবৎ পড়তেছে। হঠাৎ পড়তে বসার কারণ কি? জানি না, ভাইয়াকে ডাকবো? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, না থাক, পড়তে বসে যেহেতু বসেছে পড়ুক, তুমি বরং আবিরকে বলো নিয়ে যেতে। আবিরের নাম শুনতে মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল, না, আমি একাই যেতে পারবো। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই যদি জানতে পারে আমি মিনহাজকে যেতে যাচ্ছি, তাহলে তো তেলেবেগুনি জ্বলে উঠবে। মোজাম্মেল খান হালকা ধমকের স্বরে বললেন, একা যেতে হবে না, আবিরকে নিয়ে যাও। আবির ভাই ঘুমাচ্ছেন, এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে? আবিরের ঘুম ভাঙিয়ে তোমাকে নিয়ে যেতে বলো, আর আবির রাজি না হলে আমিই নিয়ে যাব। মেঘ বিড়বিড় করতে করতে আবিরের রুমের সামনে দাঁড়ালো। আবিরের রুমের সামনে এসে দাঁড়ালো। বুক ফুলিয়ে শ্বাস টেনে ফোঁস করে শ্বাস ছেড়ে ভেতরে ঢুকলো। আবিরের মায়াময় ঘুমন্ত চেহারায় কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে ডাকলো, আবির ভাই। আবির ঘুমের মধ্যে জবাব দিল, হুম। মেঘ খানিক থেমে মৃদুস্বরে আবার ডাকলো, আবির ভাই। আবির ঘুম ঘুম চোখে তাকিয়ে মেঘকে দেখেই মুচকি হাসলো। আবিরের সদ্য ভাঙা স্বপ্নটা আবারও চোখের সামনে ভেসে উঠেছে। মেঘের মায়াবী আদলে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, জি ম্যাম, বলুন। মিনহাজের কথা শুনে কি না কি করে বসবে সেসব ভেবেই ভয়ে মেঘের বুক কাঁপছে, তবুও সাহস নিয়ে বলল, আবু বলেছেন আমাকে নিয়ে একটু বাহিরে যেতে। আবির শোয়া থেকে এক লাফে বসে উত্তেজিত কণ্ঠে বলল, চাচু বলেছে? জি। কোথায়? মিনহাজ পায়ে ব্যথা পেয়েছে, দেখতে যাব। আবির ভ্রুকুচকে জিজ্ঞেস করল, পায়ে ব্যথা কিভাবে পেয়েছে? ফুটবল খেলতে গিয়ে। আপনি যাবেন? যাব না কেন, চাচ্চু বলেছেন যেতে তো হবেই। আবির রেডি হয়ে নিচে নামতেই মোজাম্মেল খানের সাথে দেখা। মোজাম্মেল খান শান্ত স্বরে বললেন, যাওয়ার সময় ফলমূল কিনে নিয়ে যেও। জি আচ্ছা, আর হ্যাঁ, নাস্তা করে বের হও। আবির বলতে নিল, পরে খাবো, কিন্তু বলতে পারল না। মেঘ রেডি হয়ে নামতে নামতে আবির অল্প নাস্তা করে নিয়েছে। রাস্তা থেকে ফল আর কিছু খাবার কিনে মিনহাজকে দেখতে গেল। আবিরকে দেখে মিনহাজ শোয়া থেকে উঠতে নিল। আবির তাকে থামিয়ে ধীর কণ্ঠে বলল, এত চাপ নিও না, শুয়ে থাকো। বন্যা মিষ্টিরাও পাশে দাঁড়ানো। আবির মিনহাজের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে, তামিমও তাতে সঙ্গ দিচ্ছে, কিন্তু মেঘের বিষয়টা একদম ভালো লাগছে না। মেঘ এখন পর্যন্ত আবিরকে যতটা চিনেছে, আবির মোটেও এরকম নয়। মিনহাজদের সাথে আবিরের কথোপকথন শুনে মনেই হচ্ছে না যে দুদিন আগে তাদের ভেতরে এত বিদ্বেষ ছিল। মেঘ বন্যার হাতে চিমটি কেটে বিড়বিড় করে বলল, আবির ভাইয়ের হঠাৎ মিনহাজের প্রতি এত উদার কেন হলো বলতো? রাস্তায় এক ছেলে আমার হাত ধরেছিল বলে যা তা অবস্থা করেছিল, আর এখন এত বড় ঘটনার পরও উনি এত স্বাভাবিক কেন? বন্যা গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাই কি আমার নাকি তোর, আমি কিভাবে জানবো? আবির কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেছে। মেঘরা বেশ কিছু সময় কথাবার্তা বলল। এর মধ্যে মিনহাজের বাড়ি থেকে মানুষ আসছে। এই অবস্থায় হোস্টেলে থাকতে কষ্ট হয়ে যাবে, তাই কিছুদিনের জন্য ওকে বাড়িতে নিয়ে যাবে। মিনহাজকে বিদায় দিয়ে মেঘ বন্যারা বিভিন্ন বিষয়ে কতক্ষণ আলোচনা করল। আবিরকে কল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আবির চলে আসছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলেন? একটু কাজ ছিল। একটা কথা বলবো? হুম। আপনার এত পরিবর্তনের কারণ কি? আবির ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে শুধালো, কিসের পরিবর্তন? আপনি তো আগে এমন ছিলেন না, তাহলে এখন কেন এমন হয়ে যাচ্ছেন? আবির মলিন হেসে বলল, আপনার ভালোর জন্য। আমার ভালো মানে? আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল, সময় হলে বুঝবেন। মেঘ শঙ্কায় আর কিছুই বলতে পারল না। চুপচাপ দুজনেই বাসায় ফিরেছে। 3 দিন কেটে গেছে। তানভীর গতকালই বন্ধুদের সাথে ট্যুরে গেছে, ফিরতে আরও 2-1 দিন লাগবে। আজ মিমের স্কুলে প্রোগ্রাম, তাই সকাল থেকে মেঘের কাছে বায়না ধরেছে প্রোগ্রামে মেঘের ফোনটা নেয়ার জন্য। মেঘও তেমন আপত্তি করেনি, মিমকে ফোন দিয়েছে।
বিকেলের দিকে মেঘ ঘুমিয়েছিল। হঠাৎ হালিমা খান আর আকলিমা খান এসে ডাকতে শুরু করেছেন। মেঘ ঘুমের মধ্যেই কোনো রকমে বলল, ডাকছো কেন আম্মু? তোকে দেখতে মানুষ আসছে, তাড়াতাড়ি উঠ। সেকেন্ডের মধ্যেই মেঘের ঘুম উধাও। তড়িৎ বেগে উঠে বসে চেঁচিয়ে বলল, কি? আকলিমা খান চাপা স্বরে বললেন, আস্তে কথা বল, নিচে লোকজন বসে আছেন। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আবারও চেঁচালো, আমি কোথাও যাব না। মেঘ আশেপাশে ফোন খুঁজতে নিল। হঠাৎ মনে পড়েছে মিমকে ফোন দিয়ে দেওয়ার কথা। হুট করে ঘটা ঘটনাগুলো মেঘের মস্তিষ্ক অকেজো করে তুলেছে। কি করবে তার দিশা পাচ্ছে না। আজ বাসায় তানভীর, মিম কেউ নেই। কে বাঁচাবে মেঘকে? কিভাবে যাবে পাত্রপক্ষের সামনে? আবির ব্যতীত কাউকে পাত্র হিসেবে দেখতেই চায় না মেঘ। যেভাবেই হোক আবির ভাইকে জানাতে হবে। মেঘ হুট করে বিছানা থেকে নেমেই দরজার দিকে ছুটল। আম্মু বা কাকিয়া কারোর নাম্বার থেকে কল দিয়ে হলেও আবিরকে জানাতে হবে। দরজা পর্যন্ত যেতেই মোজাম্মেল খানকে দাঁড়ানো দেখে আতঙ্কে মেঘের পা যুগল থেমে গেছে। হালিমা খান আর আকলিমা খান দুজনেই হতবাক হয়ে চেয়ে আছেন। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, চুপচাপ রেডি হয়ে নিচে আসো, ওনারা তোমার জন্য সারাদিন বসে থাকবেন না। মোজাম্মেল খান আবারও নিচে চলে গেছেন। মেঘকে দেখতে ছেলের বাবা আর ছেলের মা আসছে। ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, দেখতে শুনতে খুবই ভালো। মোজাম্মেল খানের পরিচিত একজন এই সম্বন্ধের কথা বলেছেন। বাবা মায়ের একমাত্র ছেলে। উত্তরাতে নিজস্ব বাসা আছে। এলাকায় বেশ নামডাকও আছে। ওনাদের একটাই ইচ্ছে, মেয়েকে হতে হবে সুন্দরী, যাতে ছেলের সঙ্গে মানায়। বাড়িতে কোনো কাজ করতে হবে না, যখন যা ইচ্ছে করতে পারবে। এসব শুনে মোজাম্মেল খান মোটামুটি রাজি হয়ে গেছেন। মোজাম্মেল খান একাই ছেলের বাড়িতে গিয়ে ছেলে দেখে আবার তাদের নিজের সাথে করে বাসায়ও নিয়ে আসছেন। মোজাম্মেল খান ছেলের বাসায় থাকতেই আলী আহমদ খানকে কল দিয়ে বাসায় আসতে বলেছেন। হালিমা খান আর বাড়ির হেল্পিং হ্যান্ডরা মিলে তাদের জন্য নাস্তা রেডি করেছেন। ওপরে হালিমা খান আর আকলিমা খান মেঘকে শাড়ি পরার জন্য জোরাজোরি করছেন। মেঘ শাড়ি ছুঁড়ে ফেলে চিৎকার করে বলছে, তোমরা আমার সাথে এমন কেন করছো? তোমরা কি চাও, আমি মরে যাই? হালিমা খান মেঘের মুখ চেপে ধরে আর্তনাদ করে বললেন, আজে বাজে কথা একদম বলবি না। ছেলে দেখা বিষয়ে আমি কিছুই জানি না। তোর আব্বু হুট করে তাদের নিয়ে বাসায় হাজির হয়েছেন। এখন তুই রেডি না হলে বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাবে। মারে, আমার কথাটা মান একটু। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করব না আম্মু। আকলিমা খান মেঘের চোখ মুছে শীতল কণ্ঠে বললেন, ছেলে পছন্দ না হলে তোকে বিয়ে করতে হবে না। তুই শুধু রেডি হয়ে নিচে যাবি আর আসবি, ঠিক আছে? মেঘ আবারও বলল, আবুর দেখানো কোনো ছেলেকে আমার পছন্দ হবে না, আমি বিয়ে করব না। মোজাম্মেল খান নিচ থেকে উচ্চস্বরে ডাকতেন, কি হলো, তোমাদের আর কতক্ষণ লাগবে? হালিমা খান আর আকলিমা খান দুজনে মেঘের চোখ মুখ মুছে মেঘকে সাজাতে শুরু করেছেন। মেঘের দুই চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। আবিরই মেঘের জীবনের একমাত্র স্বপ্নের পুরুষ। আবির ব্যতীত এই 1.5 বছরে কাউকে নিয়ে এক সেকেন্ডের জন্য ভাবেনি। অথচ আজ সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মেঘকে এক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ভেতরে ভেতরে মেয়েটা চিৎকার করে বলছে, আমি আবির ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না। অথচ মুখ ফুটে কিছুই বলতে পারছে না। কান্না গলায় আটকে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কাশতে কাশতে চোখ লাল হয়ে গেছে, তবুও কান্না থামছেই না। 20 থেকে 25 মিনিট পর মোজাম্মেল খান আবারও উপরে আসছেন। ততক্ষণে মেহমানদের নাস্তা খাওয়া শেষ। আলী আহমদ খান বাসায় ফিরে কেবলই ফ্রেশ হতে গেছেন। মালিহা খানও নিজের রুমেই বসা। মেঘকে অনেক জোরাজোরি করেও শাড়ি পরাতে পারেনি, তাই সবুজ রঙের একটা 3 পিস পরিয়ে আকলিমা খান মোটামুটি সাজিয়ে দিয়েছেন। চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলেই মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে। আকলিমা খানও সেটাই করেছেন। মোজাম্মেল খান দরজা থেকে মেঘকে দেখেই কপাল গুটালো। ভিতরে এসে গম্ভীর কণ্ঠে বলল, কি শুরু করেছো তুমি? আর কতক্ষণ ওনাদের বসিয়ে রাখবো? মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, আমাকে ভাইজান বলেছিল পাত্রপক্ষ বাসায় এনে তারপর কথা বলতে। আমি তাই করেছি, এখন দেখি কে আটকায়। মেঘ মনে মনে আওড়ালো, আমার আবির ভাই আসলে এক মুহূর্তে সবকিছু ছাড়খাড় করে দিবে, তারপর বুঝবা কে আটকায়। অকস্মাৎ নিচ থেকে আবিরের চিৎকারের শব্দ ভেসে আসছে। আবিরের কণ্ঠ কানে বাজতেই মেঘ সহসা বিপুল চোখে তাকালো। সর্বাঙ্গে হিমশীতল হাওয়া বয়ে হয়ে যাচ্ছে। দুই চোখ চিকচিক করছে। আবিরের কণ্ঠে একের পর এক হুঙ্কার আসছে। মোজাম্মেল খান দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। ওনার পেছন পেছন হালিমা খান ও আকলিমা খানও ছুটলেন।
মেঘের দু চোখ বেয়ে তখনও পানি পড়ছে, কিন্তু ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি ফুটেছে। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনি আমার অভয়, আপনি আমার প্রণয়, তাই তো দণ্ডে দণ্ডে আপনার অনুষঙ্গে ডুবে যেতে চাই। মোজাম্মেল খান রুম থেকে বের হয়ে ব্যালকনি থেকে নিচে তাকাতেই চোখে পড়ল আবির একটা ফুলদানি ফ্লোরে ছুঁড়ে চিৎকার করে বলছে, আর কোনোদিন যদি এই বাসার চৌকাঠ পার করার চেষ্টা করেন, তাহলে জীবন নিয়ে ফিরতে পারবেন না। পাত্রপক্ষ ভয়ে এক প্রকার জীবন বাঁচাতে পালিয়েছে। মোজাম্মেল খান সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বললেন, সমস্যাটা কি তোমার? আমার কোনো সমস্যা নেই। তুমি বিয়ে করবে না বলে কি এ বাড়ির কারো বিয়ে হবে না? আবির উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, না, হবে না। আগামী 6 মাস এই বাড়িতে কোনো বিয়ে হবে না। তোমার কথাই শেষ কথা? আবির রাগান্বিত কণ্ঠে পুনরায় বলল, হ্যাঁ, এই ব্যাপারে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। মোজাম্মেল খান রাগে ফুসফুস করছেন। অতিরিক্ত রাগে আবিরের চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। মালিহা খান, আকলিমা খান আর হালিমা খান তিনজনই আবিরকে থামানোর চেষ্টা করছেন। আজ আবিরকে থামানো সম্ভব না। মোজাম্মেল খানও রাগের চোটে যা তা বলছে। আবিরও প্রতিউত্তরে নিজের ক্ষোভ প্রকাশ করিয়ে চলেছে। আবির রাগে সবার পাশ কাটিয়ে উপরে যেতে যেতে বিড়বিড় করে বলল, এরপর পাত্রী দেখার নাম করে কেউ এ বাসায় আসলে চৌকাঠ পার হওয়ার আগেই দুপা ভেঙে দিব। অতিরিক্ত রাগে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা। শার্টের বোতাম খুলতে খুলতে একটু এগোতেই মেঘের সঙ্গে দেখা। ডাগর ডাগর দু চোখে গাঢ় কাজল আর ঠোঁটভর্তি লিপস্টিক দেখে আবিরের মেজাজ তুঙ্গে। মেঘ ছল ছল নয়নে তাকিয়ে আছে। এমন সময় আলী আহমদ খান নিজের রুম থেকে বেরিয়ে এসেছেন। মোজাম্মেল খান তখনও নিজের মতো বকবক করেই যাচ্ছেন। আবির দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঘের দু চোখের কাজল লেপটে দিয়েছে। সাথে সাথে ডান হাতের বৃদ্ধাঙ্গুলের মেঘের ঠোঁটের ঘষা দিয়ে লাল টকটকে লিপস্টিক গাল পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। মেঘ আহম্মকের মতো তাকিয়ে আছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, নিচে তোর শ্বশুর অপেক্ষা করছে, যা নিজের রূপটা গিয়ে দেখি আয়। আবির ফুসফুস করে নিজের রুমে চলে গেছে। মেঘ ঘাড় ঘুরিয়ে কতক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল। নিচ থেকে আলী আহমদ খানের ধমকের শব্দে মেঘ লাফ দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। ড্রেসিং টেবিলে নজর পড়তেই মেঘের গুটি গুটি পায়ে এগিয়ে গেল। লেপটে যাওয়া কাজল আর গাল পর্যন্ত ছড়ানো লিপস্টিক দেখে মেঘ মুচকি হেসে বলল, আবির ভাই, আপনি বড্ড হিংসুটে, তবে এই হিংসুটে মানুষটাকে আমি ভালোবাসি। নিচ থেকে চিৎকার চেঁচামেচি শব্দ আসছে। মেঘ ভয়ে গুটিসুটি মেরে বিছানার এক কর্নারে বসে আছে। দু একবার উঠে দরজা পর্যন্ত গিয়েও ফিরে আসছে। আবিরের প্রতি মেঘের অগাধ বিশ্বাস, আবির একাই সবকিছু সামলে নিতে পারবে। কিন্তু আজ আর তা হলো না। দুই ভাইয়ের পীড়নে আবির আটকে গেল। আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তোমাদের জন্য কি এলাকায় মানসম্মান নিয়ে বাঁচতে পারবো না? আবির শার্টের বোতাম লাগাতে লাগাতে ভাবলেসিন জবাব দিল, মানসম্মান যাওয়ার মতো কাজ না করলেই হয়। আলী আহমদ খান আবারও চেঁচালেন, আমরা কি করব কি না করব তা কি তোমাদেরকে বলি করতে হবে? আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান দুহাতে মাথা চেপে ধরে বসে আছেন। আলী আহমদ খান আবারও বলতে শুরু করলেন, শুধু হাতে পায়ে বড়ই হয়েছ, কিন্তু মানুষের সাথে কেমন আচরণ করতে হয় তা শিখনি। এই মানুষগুলো যখন বাহিরে আমার উপর আঙুল তুলবে, তখন আমি কি জবাব দিব? আমার ছেলে হয়ে তোমার এই আচরণ কিভাবে হতে পারে? তোমরা প্রতিনিয়ত প্রমাণ করছো তোমরা কারো ভরসার যোগ্য নও। তোমাদের উপর ভরসা করলে একদিনই আমার সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধীরে কণ্ঠে বলল, আব্বু, প্লিজ মাথা ঠান্ডা করুন। আপনি অসুস্থ। আমার অসুস্থতা নিয়ে তোমার ভাবতে হবে না। তোমার আচরণেই সব কিছু বুঝিয়ে দিয়েছ। আবির ভেতরে ক্রোধ কোনোভাবে আটকাতে পারছে না। রাগেশ্বরে বলল, ঠিক আছে, আমি যেহেতু আপনার সাম্রাজ্যের একমাত্র সমস্যা, এই সাম্রাজ্য আর কলঙ্কিত না করি। আবির দীর্ঘ কদম ফেলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। আলী আহমদ খান পেছন থেকে আবার হুঙ্কার দিয়ে উঠলেন, এটা ভদ্রলোকের বাড়ি, এ বাড়িতে কোনো গুন্ডা বদমাশের জায়গা নেই। আবির কথাটা শুনেও ফিরে তাকায়নি। বাড়ির তিন কর্তি এক কোনায় চুপ করে দাঁড়িয়ে আছেন। আলী আহমদ খান আর মোজাম্মেল খানের আগে তারা বরাবরই চুপ থাকেন। আবির বেরিয়ে গেলেও দুই ভাই এখনও থামতে পারছে না। বুকের ভেতরের ক্রোধ থেমে থাকার নয়। কোনো ব্যক্তি আলী আহমদ খানের যতই প্রিয় হোক না কেন, খানবাড়ির মানসম্মানে আঘাত করলে আলী আহমদ খান তাকে কখনোই ছেড়ে দেন না, হোক সেটা আবির কিংবা 28 বছর পূর্বে আবিরের ফুপ্পি। প্রিয়ের চেয়েও প্রিয় মানুষকেও
ক্ষণিকের ব্যবধানে অপ্রিয় করে তুলতে সক্ষম। ঘণ্টাখানেকের মধ্যে খানবাড়ির পরিবেশ নিস্তব্ধ হয়ে গেছে। যে যার রুমে চলে গেছে। আলী আহমদ খান প্রেশারের ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন। মালিহা খান ওনার পাশের রুমে বসে আস্তে করে বললেন, ছেলেটাকে এভাবে কথা বলা আপনার ঠিক হয়নি। আপনি ভাববেন না যে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি। আবির তানবীর দুজনেই মেঘকে অনেক বেশি আদর করে, তাই মেঘের বিয়ের ব্যাপারটা ওরা কিছুতেই মানতে পারছে না। এদিকে মেঘের আব্বু একের পর এক ছেলে দেখিয়ে যাচ্ছে, ওদের কি দোষ? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, ছেলেকে কল দিয়ে বাসায় আসতে বলো। মালিহা খান সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে আবিরের নাম্বারে কল দিল, কিন্তু আবিরের ফোন বন্ধ। টানা 2-3 বার কল দেওয়ার পরও বন্ধ পেয়ে মালিহা খান ভয়ে সিটিয়ে পড়েছেন। ততক্ষণে আলী আহমদ খান ঘুমিয়ে পড়েছেন। মালিহা খান রুম থেকে বেরিয়ে দ্রুত হালিমা খানকে ডাকলেন। মোজাম্মেল খান রুমেই বসা। ভাবির আতঙ্কিত কণ্ঠ শুনে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভাবি? ভাইজানের কিছু হয়েছে? না, আবিরের ফোন বন্ধ, কল দিয়ে পাচ্ছি না। মোজাম্মেল খান নিজের ফোন থেকেও একবার চেষ্টা করলেন। বন্ধ পেয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, রাগ করে বেরিয়েছে, তাই হয়তো ফোন বন্ধ, খুলে ফেলবে কিছুক্ষণের মধ্যে, আপনি রেস্ট নিন। হালিমা খানও বেশ কিছুক্ষণ বুঝিয়েছেন, কিন্তু মালিহা খানের আতঙ্ক কমছেই না। তানভীরকে কল দিয়ে বলেছে। তানভীর ওখান থেকেই পরিচিত সবার সাথে যোগাযোগ করেছে, কিন্তু আবিরের সাথে কারো কথা হয়নি। রাকিবকে কল দেয়ায় রাকিব বলল, আবির যাওয়ার সময় আমাকে বলেছে প্রয়োজনে আজই আবু চাচুকে সব বলে দিবে, তবুও এত প্যারা নিতে পারবে না। তানভীর বাসায় ঘটনা যা জানে সবটাই রাকিবকে জানিয়েছে। সব জায়গায় খোঁজখবর নিতে বলেছে। এত ঘটনার মাঝে মেঘের কোনো হদিশ নেই। ইকবাল খান সন্ধ্যার দিকে অফিস থেকে ফেরার পথে মিমকে প্রোগ্রাম থেকে নিয়ে আসছে। বাসায় এসে এসব ঘটনা শুনে ইকবাল খান স্তব্ধ হয়ে গেছেন। মিম সঙ্গে সঙ্গে ছুটল মেঘের রুমের দিকে। মেঘের রুমের দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকার পর মেঘ ঘুম থেকে উঠে দরজা খোলে। মেঘের চোখে আর ঠোঁটে এখনো আগের মতোই আছে। মেঘের চোখ আর ঠোঁট এখনো আগের মতোই আছে। মিম ভুকুচকে বলল, তোমার এই অবস্থা কেন? মেঘ আয়নায় নিজের মুখটা দেখে মুচকি হেসে বলল, এমনি। মিম মেঘের ফোন মেঘকে দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, তুমি হাসছো? ভাইয়া যে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে তা কি তুমি জানো? এমনকি ভাইয়ার ফোনও বন্ধ। মেঘ আতকে উঠে বলল, কি? মেঘ তাড়াতাড়ি আবিরের নাম্বারে ডায়াল করল। সত্যি সত্যি নাম্বার বন্ধ। ইন্টারনেটে সব জায়গা থেকে মেসেজ দিয়েছে, কিন্তু আবির কোথাও নেই। মেঘের চোখ মুখ মুহূর্তে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। বুকের ভেতর আতঙ্ক বাসা বেঁধেছে। মেঘের এখন নিজের উপর খুব রাগ হচ্ছে। না ঘুমিয়ে তখন রুম থেকে বের হলেই পরিস্থিতি বুঝতে পারত। অন্তত আব্বু আর বড়াব্বুর সামনে কিছু একটা বলতে পারত। মিম শীতল কণ্ঠে বলল, আজ তোমার ফোনটা নেওয়া একেবারেই উচিত হয়নি, সরি আপু। মেঘ মৃদু হেসে বলল, তোর কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের, তুই রুমে যা। মেঘ অনবরত আবিরের নাম্বারে কল দিয়েই যাচ্ছে। ফুপ্পি, জানাত আপু, আসিফ ভাইয়া সবার সাথে কথা বলেছে, কিন্তু কেউ কিছু জানে না। মেঘ নিচে নামতে পারছে না, কারণ আজকের এই ঘটনার জন্য মেঘ নিজেকেই দায়ী করছে। মেঘ উপায় না পেয়ে বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতেই মেঘ একে একে সব বর্ণনা করেছে। বন্যা শান্তস্বরে বলল, আচ্ছা রাত পর্যন্ত অপেক্ষা কর, দেখ উনি আসেন কিনা। ফোন বন্ধ জেনেও মেঘ একের পর এক কল দিয়েই যাচ্ছে। রাত 9টার দিকে তানভীর মেঘকে কল দিল। মেঘ কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করল, ভাইয়া, আবির ভাই কোথায়? তানভীর মোলায়েম কণ্ঠে বলল, আমি খোঁজ নিচ্ছি, যোগাযোগ হলে জানাবো। তাছাড়া আগামীকাল আমি বাসায় ফিরবো, তুই মন খারাপ করে থাকিস না। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমার জন্যই তোমাদের এত ঝামেলা, আমি যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, পাগলামি করিস না বনু, একটু বোঝার চেষ্টা কর। মেঘ কল কেটে দিয়েছে। রাতে কারো খাওয়া দাওয়া নেই, যে যার মতো আবিরকে কল দিচ্ছে। পরিচিত সবার সাথে বারবার যোগাযোগ করছে, কিন্তু কেউ কিছুই জানে না। বন্যা রাতে আবারও কল দিয়েছে, খোঁজ নিয়েছে। 2 দিন কেটে গেছে, আবির এখনও বাসায় ফিরেনি। 2 দিন ধরে কোনো অফিসেও যাচ্ছে না। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান নিজেদের মতো খোঁজখবর নিয়ে যাচ্ছেন, কিন্তু আশানুরূপ ফলাফল পাচ্ছেন না। আজ বিকেলে বন্যা মেঘদের বাসায় আসছে। মেঘকে রুমে না পেয়ে সরাসরি ছাদে গেছে। মেঘ চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসেছিল। বন্যা মৃদুস্বরে ডাকল, মেঘ। মেঘ বন্যাকে দেখে বসা থেকে উঠে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার জীবনে এত কষ্ট কেন? বন্যা মেঘের মাথায় হাত বুলিয়ে শান্তস্বরে বলল,
কষ্ট সবার জীবনেই থাকে, কেউ মনের মধ্যে চেপে রাখতে পারে, আবার কেউ পারে না। মন খারাপ করিস না, দোয়া করি আবির ভাই যেন তাড়াতাড়ি ফিরে আসেন। মেঘকে বেশ কিছুক্ষণ বোঝানোর পর মেঘ শান্ত হয়েছে। দুই বান্ধবী পাশাপাশি বসা। বন্যা হঠাৎ দৃঢ়কণ্ঠে বলল, একদিক থেকে তুই খুব ভাগ্যবতী। কোন দিকে? এই যে আবির ভাইয়ের প্রেয়সী হিসেবে দুনিয়া উল্টে যাক আর যাই হয়ে যাক, তোর বিপদে উনি ঠিকই তোকে বাঁচিয়ে নেন। এমন মানুষ পাওয়া ভাগ্যের বিষয়। সেই ভাগ্যটাকে তো কোনোভাবেই ধরে রাখতে পারছি না, আর নিজেকে শক্তও রাখতে পারছি না। তুই কিভাবে এত শক্ত থাকিস? বন্যা মলিন হেসে বলল, শক্ত থাকি না, তবে শক্ত থাকার চেষ্টা করি। কিভাবে? তুই একদিন বলেছিলি মানুষ নিরন্তর সুখের নীড় খোঁজে, কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাবসিদ্ধ হাসে। সত্যি বলতে এটাই বাস্তবতা। জীবনে চলার পথে প্রতিটা মানুষই মানসিক শান্তি খোঁজে, যেখানে সে সর্বোচ্চ ভালো থাকতে পারবে। কিন্তু সেই সুখের স্থান সবার ভাগ্যে জোটে না। তখন বাধ্য হয়ে ভালো থাকার অভিনয় করতে হয়। মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করল, তোর আবার কি হয়েছে যে তোকে অভিনয় করতে হয়? বন্যা মলিন হেসে বলল, তেমন কিছু না, বাদ দে। মেঘ ভারী কণ্ঠে বলল, আমি বাদ দেব না, তোকে আজ বলতেই হবে। আমি প্রায়ই খেয়াল করি তুই মাঝে মাঝে মনমরা হয়ে থাকিস, জিজ্ঞেস করলে ইগনোর করিস। আজকে তোকে বলতেই হবে। জানি কথাগুলো শুনলে তোর কষ্ট লাগছে, কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছে এত বড় সত্যিটা লুকিয়েছি। মেঘ ভ্রুকুচকে আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে তোর? বন্যা ঢুক গিলে উষ্ণ স্বরে বলতে শুরু করলো, আমাদের এসএসসি পরীক্ষার পর অনেকদিন তোর সাথে আমার যোগাযোগ ছিল না। তখন হাতে ফোনও ছিল না। ওই সময় মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ওখানে এক মামাতো ভাইয়ের সাথে মোটামুটি ভালো মিল হয়েছিল। ভাইয়া তখন রাবিতে পড়ত, ছুটিতে বাড়ি আসছিল। আর যেহেতু ভাইয়াদের বাসাতেই আমরা বেড়াতে গিয়েছিলাম, সেই সুবাদে দুষ্টামি ফাজলামো করতাম। একদিন আম্মু মামা মামি কথা বলছিল। কথার মাঝখানে আমাদের দুজনের কথা ওঠে, আর মোটামুটি বিয়ের আলোচনা শুরু হয়ে যায়। তখন আমি আর ভাইয়া দুজনেই রুমে উপস্থিত। আমি ফাজলামো করলেও সেটা ভাই হিসেবে করতাম, কিন্তু আমাদের আলোচনায় তা সম্পূর্ণ বদলে গেছে। ভাইয়ার সাথে আমার ওই রকম কিছু নেই, এটা আম্মুকে বলার পর আম্মু বলেছে এই বিষয়ে আলোচনা আরও 1 বছর আগেই হয়েছিল, যেটা এতদিনে প্রকাশ পেয়েছে। মূল কথা, তারা দেখতে চেয়েছিল আমার আর ভাইয়ার বন্ডিংটা কেমন। এসব জানার পর আমি আরও বেশি হতাশ হয়ে গেছিলাম। বাধ্য হয়ে সুযোগে ভাইয়াকে সব কিছু খুলে বলি। ভাইয়া সাহায্য করার বদলে আমায় প্রপোজ করে বসেন। তখন রাগ করে মামা বাড়ি থেকে চলে আসি। এরপর থেকে ভাইয়া মাঝে মাঝে আম্মুর নাম্বারে কল দিত। যেহেতু প্রাথমিকভাবে বিয়ের আলোচনা হয়েছিল, তাই আম্মু আমাকে ফোন দিতেন। আমি না চাইতেও ওনার সাথে কথা বলতাম। ধীরে ধীরে আমিও মানসিকভাবে সেই মানুষের সাথে জড়াতে শুরু করি। আমার যেহেতু আলাদা কোনো ফোন ছিল না, ওইভাবে কথাও হতো না। একদিন আপুর ফোন থেকে ফেসবুকে ওনার আইডি চেক করি, যা দেখে আমি রীতিমতো টাসকি খেয়েছিলাম। ওনার আইডিতে একের পর এক মেয়ের ছবি। ওনার বন্ধু তালিকায় ছেলে নেই বললেই চলে। তার মধ্যে একজনের সাথে বেশ কিছু ছবিও পোস্ট করা, যার সবগুলোতেই রোমান্টিক ক্যাপশন দেওয়া। আমি সেসব সহ্য না করতে পেরে ওনাকে কল দিয়ে রাগারাগি করি। এক পর্যায়ে উনি স্বীকার করেন যে সেই মেয়ে তার গার্লফ্রেন্ড, শুধুমাত্র পরিবারের মানুষের সামনে ভালো সাজার জন্য এমন কাজটা করেছেন। তাছাড়া উনি আমার চেয়ে ভালো অনেক কিছু ডিজার্ভ করে, আরও কত কি। বন্যা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলল, সেদিনের পর থেকে একটা কথাই মাথায় ঢুকেছে, জীবনে বহুরূপী মানুষের চেয়ে একজন অতিশয় সাধারণ মানুষও ঢের ভালো। মানুষটা নিষ্ঠুর কিংবা পাষাণ হোক, তবুও একান্ত আমার হোক। এই পর্যন্ত ছিল আমৃত্য ভালোবাসা তোকে পর্ব সংখ্যা 60। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আপলোড করা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।